আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস ইটা সেভ এক্সেল এই রিলেটেড আসলে আমাদের আজকে ফ্রি সেমিনার হবে ইনশাল্লাহ। এই জন্যই হচ্ছে আপনাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রায়হান দেওয়ান, ক্যাড এক্সপার্ট সলিউশন থেকে বলছি। আর আমাদের হচ্ছে যিনি আজকে সেমিনারটা নেবেন, আমি সংক্ষেপে যদি ওনার কথা বলি, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। তো স্যার অলরেডি জয়েন করেছেন। আমরা সময় যেহেতু আমাদের হাতে অনেক কম আছে, সো দ্যাট আমরা খুব দ্রুতই শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো মুস্তাফিজুর স্যার হচ্ছে উনি 3টা ফার্মের সাথে জড়িত, উনি কাজ করে। অ্যাকচুয়ালি উনি এই ট্রেন আপ সাইটে আসলে উনি আসলে কাজ করতেন না, তো ওনাকে আসলে হায়ার করে নিয়ে আসা হয়েছে এবং উনি আসলে আসার কথাও না, কারণ উনি হচ্ছে যে এইসব কাজ করেন ওগুলোতেই আসলে ব্যস্ত থাকেন বেশি। তো তারপরে ওনাকে নিয়ে আসা হয়েছে আর কি। এখন সরি। তো উনি হ্যাঁ, আমি ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। তো সরি, একটু মানে ইন্টারাপ্ট করে ফেলছি। তো আসলে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে বসছি, আর উনি হচ্ছে যে উনি সেমিনারটা নেবেন। আশা করি আপনারা সবাই হেল্প করবেন, মানে আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ কন্টিনিউভাবে আমাদের যেটা প্রেজেন্টেশন বা আপনারা যেই বিষয়গুলো হচ্ছে যে এখানে আপনারা ইন্টারফেয়ার করবেন, সবাই ইন্টারফেয়ার করবেন। তো স্যার আসলে উনি আসলে এমনিতে বিজি থাকে, তো ওনার কাছেও আসলে আমরা একটা টাইম বাইন্ডিং নিয়ে আমরা স্টার্ট করতেছি। উনি হয়তোবা উনি পুনর পরিচয় দিবে। উনি বসুনিয়া স্যার, যিনি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে টপার বলা হয়, তো তার সাথেও কাজ করেছেন আর কি। জাহাঙ্গীর স্যারের সাথে উনি কাজ করেন এবং অনেক মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের উনি কাজ করেছেন। তো সেই জন্য হচ্ছে ওনার উপর আমরা মানে মোটামুটি একটা ট্রাস্ট অবস্থায় আছি আমরা। তো যাই হোক, এখন হচ্ছে ওনাকে রিকোয়েস্ট করব, মুস্তাফিজুর স্যার কি আসছেন? একটু শেয়ার করেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ একটু শেয়ার করলে ভালো হয়, শুরু করলে ভালো হয়। আচ্ছা, আমি আমার পরিচয়টা পরে দিব ইনশাল্লাহ। আমরা আগে আমি যেহেতু আজকে নামাজ কালাম পরে সবাই আসছেন, তো একটু তাড়াতাড়ি শুরু করি। আমাদের কোর্স কন্টেন্টগুলো কি কি থাকবে, আর আমরা আপনারা আমাদের কাছ থেকে কি কি সাপোর্টগুলো পাবেন, এগুলো আসলে আমি আর কি বিস্তারিত আলোচনা করি। 5 মিনিট, লাস্টে 10 মিনিট মতো আমরা আপনাদেরকে টাইম দেবো। কোন কোশ্চেন যদি থাকে কোশ্চেন করবেন, আর কোনো আমার সম্বন্ধে জানা থাকলে জানবেন ইনশাল্লাহ। তো আমরা আগে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার দিয়েন ভাই। আমাদের আজকে যে কোর্স কন্টেন্ট থাকবে সেটা হচ্ছে এটা কোর্স আউটলাইনটা যেটা আছে সেটা আমরা এক নজর একটু দেখবো। দেখার পরে আমাদের কোর্সে কি কি শিখবো, হ্যাঁ আসলে তো একটা সেমিনারে কি কি শিখবো সেগুলো তো জাস্ট সামারিটা বলা যায়, ডিটেলসে তো কখনোই পসিবল হয় না। তো প্রথমে আমরা যেটা শিখবো, ইটাপসে বিল্ডিং ডিজাইন করা শিখবো, বিল্ডিং ডিজাইন অ্যানালাইসিস করা শিখবো, এন্ড দেন আমরা ফাউন্ডেশন ডিজাইন করা শিখবো। ফাউন্ডেশন ডিজাইনটা আমরা এখানে সেফে করবো না, ফাউন্ডেশন ডিজাইনটা আমরা এখানে এএসডিআইপি সফটওয়্যার নামে একটা সফটওয়্যার আছে, আমরা সেটাই করব। তো এখন এএসডিআইপি সফটওয়্যারটা কি সেটা আমরা একটু দেখি, কারণ এএসডিআইপি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এটা হচ্ছে আমাদের আপডেট সফটওয়্যার। তার আগে আমরা ইটাপস সম্বন্ধে একটু জেনে আসি। এখন ইটাপস বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে, অনেকে বলে যে শুধুমাত্র বিল্ডিং ডিজাইন করা যায় না, ইটাপসে শুধুমাত্র বিল্ডিং ডিজাইন করা যায় না, ইটাপসে ফাউন্ডেশন ডিজাইন করা যায়। কিন্তু আমরা স্পেশালি ফাউন্ডেশন ডিজাইন করার জন্য অন্য একটা সফটওয়্যার ইউজ করব, ঠিক আছে?
এখন আমাদের যে কোর্স কন্টেন্ট তার মধ্যে যে থাকবে সেটা হচ্ছে কি একটা রিয়েল প্রজেক্ট আমরা অ্যানালাইসিস করে সেটা ড্রাফটিং পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা লোড ক্যালকুলেশন বের করা, এন্ড দেন ফাইনাল আমরা কিভাবে একটা হচ্ছে প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে পারবি একটা ক্লায়েন্টের কাছে, সেটা আমরা দেখবো। তো তার আগে আমাদের দেখেন এখানে কোর্সের ওভারভিউ আছে, অবজেক্টিভ আছে কি আমরা ইটাপসের সাথে পরিচয় হবে, এটা খুব বেসিক। আমরা এক্সেল ফাইলও আমরা কি করব, এক্সেল ফাইলও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। যদি আপনারা আমার সাথে কোর্স করতে ইচ্ছুক হন তখন আমরা শেষ পর্যন্ত দেখবেন যে এক্সেল ফাইলও আমাদের প্রোভাইড করতেছি। তারপরে বিএনবিসি 2020 বই আশা করি সবার কাছে থাকে বা আছে, যদি নাও থাকে আমাদের সফট কপি আমরা প্রোভাইড করব। তারপরে সফটওয়্যার ইনস্টলেশন ইন্টারফেস ওয়ার্কআউট, সফটওয়্যার ইনস্টলেশনটা আমাদের যে টিমটা আছে সেটা আপনাকে সফটওয়্যার দিবে, ইটাপস সফটওয়্যারটা দিবে অবশ্যই, সাথে ফাউন্ডেশন যে সফটওয়্যার আছে সেটা আপনাকে প্রোভাইড করবে, প্লাস ইনস্টলেশনের গাইডটাও দিবে। এখন আমাদেরটা এই যে এখানে বলেছে অটোক্যাড ফাইল। এখন অটোক্যাড ফাইল তো আমরা সবাই জানি কম বেশি অটোক্যাড ফাইলগুলো কি, কিন্তু আমরা অটোক্যাড ফাইলটার পুরো একটা ডিটেল দেবো। সেটা কি, ধরেন আমাদের কোনো একটা বিল্ডিং এর কেউ কিন্তু আপনাকে র ফাইলটা দিতে চায় না, কিন্তু আমরা র ফাইলটা দিয়ে দিব। র ফাইলটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রথমে আর্কিটেকচার ড্রয়িং থাকবে একটা। হ্যাঁ, আমাদের তো প্রথমে আগে আর্কিটেকচার ড্রয়িং না হলে তো আমরা অ্যানালাইসিসে দেখতে পারবো না বা ডিজাইনে ঢুকতে পারবো না, তাই না? তো সেটা আমরা আর্কিটেকচার ড্রয়িং দেখবো, দেখার পরে পুরো একটা ফাইল দিয়ে দেবো যে আর্কিটেকচার ড্রয়িং এইটা দেখে তো আমাদের আগে বিল্ডিং এর ইটা করতে হবে, মডেলটা করতে হবে ইটাপসে। তারপরে এটা যে সয়েল রিপোর্ট, দেন সাপোজ সাবসয়েল ইনভেস্টিগেশন, আসলে এটা তো সয়েল রিপোর্ট হয় না, সাবসয়েল ইনভেস্টিগেশন হয় বা জিওটেকনিক্যাল রিপোর্ট। হ্যাঁ, তো এইটা আমরা একটু যখন আমরা কাজ করব তখন তো অবশ্যই জিওটেকনিক্যাল রিপোর্টটা লাগবে, আদারওয়াইজ তো আমাদের কি হয়, আদারওয়াইজ আমাদের অ্যানালাইসিস করা কখনোই পসিবল হয়ে ওঠে না, বা অ্যানালাইসিস এখন পসিবলই না রিপোর্ট ছাড়া। কারণ এই রিপোর্টের মধ্যে সবকিছুই মূলত আর্থকোয়াকের জন্য যেটা অনেক ইম্পর্টেন্ট, এসপিটি ভ্যালু, তারপরে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে ফাউন্ডেশনটা ডিজাইন করতে বলতেছে সেটা আমরা কি একটা ওভারভিউ দেখবো এখানে। তো একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে কি শুধুমাত্র স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগে না, কিন্তু স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আমাদের আর্কিটেকচার লাগবে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগবে, ইলেকট্রিক্যাল লাগবে, প্লাম্বার লাগবে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। হ্যাঁ, সবই লাগবে, কিন্তু আমাদের যে পার্টটা হবে সেটা হচ্ছে কি স্ট্রাকচারাল যে কাজগুলো, সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার, এই দুইটা মিলে কাজ হবে। আর আমরা আর্কিটেকচারের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমরা আর্কিটেকচার এই ফাইলগুলো আপনাদেরকে প্রোভাইড করব। তারপরে স্ট্রাকচার ড্রয়িংটা কেমন, মানে আমাদের অ্যানালাইসিস করার পরে একটা মানে ইটাপস থেকে যে ভ্যালুগুলো আসবে, মানে সাপোজ ভ্যালুটা আমি যদি আপনাকে একটু দেখাই, এটা সবার লাস্টে দেখানো দরকার ছিল, তাও একটু দেখাই। এটা রিপোর্ট আসবে। এই রিপোর্টটা সাধারণত অনেক জায়গায় প্রোভাইড করতে হয়, যেমন কোথাও যদি ভেটিং এর কাজ থাকে তো সেই ক্ষেত্রে প্রোভাইড করতে হয়। তো তারপরে অনেক ক্লায়েন্ট চায় যে আপনি যে আমার অ্যানালাইসিস করছেন এটা হচ্ছে আমার একটা রিপোর্ট বা বই আকারে দিতে হবে, সেটা চাই। আবার অনেক ডিজাইনার চেক করার জন্য, এক্সট্রা চেক করার জন্য বা আবার রিচেক করার জন্য সে ডিজাইন চাই, ডিজাইন বুকটা চাই, সেটা আমরা এখান থেকে দেখবো। আবার এই যে ডিজাইন থেকে আমরা কি করতে পারি, এই ড্রাফটিং করতে পারি, এই যে ধরনের ড্রাফটিং আছে না, এই ড্রাফটিং গুলো আমরা এখানে করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে খুলনা ইমনাচিনার একটা 14তলা বিল্ডিং, যেটা আর কি জেস কোর্সে যশোরের, যেখানে ফার্মে আমি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। আর এটা হচ্ছে আমাদের স্টুডিও ঢাকা লিমিটেড, এটার আর কি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আমরা ছিলাম, স্যারও ছিল, বসনিয়া স্যার ছিল। তো সেটা হচ্ছে এগুলো আমাদের সয়েল টেস্ট রিপোর্ট সহ আমরা এটা অ্যানালাইসিস কিভাবে করতে সেটা আমরা দেখবো। সাথে শুধুমাত্র আমাদের এই যে প্ল্যান দেখলে হবে না, হ্যাঁ, প্ল্যানে অনেক কিছু হাইট থাকে যেগুলো আমাদের, যেহেতু আর্কিটেকচারের একটা হিসাব নিকাশ আছে এখানে, তো এখানে আর্কিটেকচার কোন লাইনটারে কিভাবে মানে চাচ্ছে সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য একটা 3D দিতে হয়। এই 3Dটা আমাকে আপনাদেরকে প্রোভাইড করে দেবো, যেটা আর কি একদমই আমরা কাজ করব, সেটা তো সবকিছু মিলাই কাজ করতে হবে, আর্কিটেকচার থেকে নিতে হবে। তো এগুলো আমাকে প্রোভাইড করে দেওয়ার পর তারপরে একটা কি করব, তারপরে একটা মডেল তৈরি করবো। ধরেন এই সাপোজ একটা মডেল, এই মডেলটা আমরা তৈরি করব ইটাপসে। এই মডেল তৈরি করার পরে আমাদের যেসব কাজ, তারপর থেকে আমাদের অ্যানালাইসিস পার্ট শুরু হয়ে যাবে। তো ইটাপসের মাধ্যমে অ্যানালাইসিস করব। আর অন্য কেউ চাইলে আপনারা অন্য সফটওয়্যার ইউজ করতে পারবেন, কিন্তু আমি আসলে ইটাপসে ফ্রেন্ডলি মনে হয়, তাই ফ্রেন্ডলি ইটাপসকে ইউজ করি। তারপর আমাদের কিছু কিছু র ম্যাটেরিয়ালস আছে। র ম্যাটেরিয়ালস বলতে কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমাদের তৈরি করা, যেমন যে লোড কম্বিনেশন। ঠিক আছে, লোড কম্বিনেশন সাপোজ বিএনপিসি তো আমরা সবাই দেখছি, বিএনপিসি যদি আমরা সবাই একটু দেখে থাকি, তারপর আমি একটু দেখাই। বিএনপিসি বইতে আমাদের যে পার্টটা লাগে মূলত স্ট্রাকচারাল ডিজাইনের জন্য, তাদের হচ্ছে পার্ট 6 লাগে, চ্যাপ্টার এই যে চ্যাপ্টার পার্ট 6 স্ট্রাকচারাল ডিজাইন। আর এগুলো সাধারণত আমাদের বেসিক ইনফরমেশনের জন্য এটা লাগে। তো
তো এইটা আমাদের এইখানে অনেক কিছু আছে, মানে যেগুলো আসলে পড়ে মানে খুব শর্টলি কি করা যায় না, সে শর্টলি স্ট্রাকচার ডিজাইন করা যায় না। দেখা যাচ্ছে একটা ফাইল আমার খুব রিসেন্টলি জমা দিতে হচ্ছে, বা খুব এক উইকের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের এই চোথা বা আমাদের এই পিডিএফ গুলো আমরা খুব সহজে ইউজ করে আমরা এগুলো কাজগুলো করতে পারবো। এখানে মূল কাজটা হচ্ছে আতককের ক্ষেত্রে আমাদের যে লোড কম্বিনেশন গুলো আছে সেগুলো আমাদের এখান থেকে নিতে পারি, বিএনবিসি থেকে নিতে পারি, এখান থেকে সবই আছে। কিন্তু যারা আর কি মূলত এখন বিএনবিসি বইগুলো শেষ করেননি তাদের জন্য এগুলো ইজি হবে। তারপরে আমাদের ইটাপস একটা প্রেজেন্টেশন আছে, যে আমরা কিভাবে আসলে যারা একদম বেসিক আপনার হচ্ছে বেসিক থেকে শিখতে যাচ্ছেন তাদের জন্য কিভাবে আমরা শুরু করব পার্ট বাই পার্ট, সেটা একটা আছে। কিভাবে একটা বিল্ডিং এর কলাম কিভাবে কাজ করে, কলাম যদি আমাদের রিসেন্ট্রিসিটি হয় সেটার কি অবস্থায় বিল্ডিংটা চলে যাবে, কলামের স্প্যান লেন্থ বেশি হলে কলামের উপর বা বিমের উপর কিভাবে বিল্ডিংটা ইফেক্ট আনে, আতককের ক্ষেত্রে কিভাবে ইফেক্ট আনে, এইগুলো সাধারণত আমরা যখন অ্যানালাইসিস করবো তখন দেখবো। তারপরে কি ইট্যাপসে যখন আমরা ড্র করব, বিম ড্র করব, দেখো সাপোজ এই বিমটা এখান থেকে চলে আসলো, ধর সেকেন্ডারি বিম ইউজ হলো, তো এখানে কি ধরনের টর্শন আসবে সবকিছুই আমরা কিন্তু ইট্যাপসে দেখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আর কি একটা এগুলো হচ্ছে আমাদের একটা জাস্ট প্রেজেন্টেশনের বিষয়। তো তারপরে প্রজেক্ট গ্রিড সিস্টেমটা কি, এটা হচ্ছে আমাদের জাস্ট ভিতরে ঢুকতে হবে যখন আমরা আর কি কাজ করব, ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করব। বিল্ডিং এর ম্যাটেরিয়ালস তো অবশ্যই লাগবে, এটা তো সাধারণত স্ট্রেন্থের উপর নির্ভর, কত গ্রেডের রড ইউজ করব, কত স্ট্রেন্থের কংক্রিট ইউজ করব, এগুলো সবই আমাদের কি এই ম্যাটেরিয়ালস প্রপার্টির মধ্যে ঢুকবে। যেমন আমি যদি একটু এখানে দেখাই ট্যাবসে ডিফাইনে ঢুকে যে ম্যাটেরিয়ালস প্রপার্টিস, এখানে দেখেন কতগুলো ম্যাটেরিয়ালস আছে, তো আমি এখান থেকে সব ম্যাটেরিয়ালস তো আমি ইউজ করব না। তারপরে এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি কি, পয়সন রেশিও কি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন এটা কোথা থেকে নিতে হয়, তারপরে শেয়ার মডুলাস কি, এটা কোথা থেকে নিতে হয়। ডিজাইন প্রপার্টির মধ্যে ঢুকে যদি আমরা দেখি যে ইল্ড স্ট্রেন্থ, ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেন্থ, টেনসাইল স্ট্রেন্থ, এগুলো সব কোথা থেকে নিতে হয়। আমি ছোট্ট একটা জিনিস বলে দিই, যদি এগুলো নিতে চান তাহলে আপনার ধরেন সাপোজ বিএসআরএম এর রড ইউজ করতেছেন, তো বিএসআরএম এর রডে ঢুকে আপনি বিএসআরএম এর ওয়েবসাইট ঢুকে এগুলো সবই পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আর কি সচরাচর, যেরকম এখানে আমাদের জিটাপসের যে মেনুগুলা, এই মেনুগুলাই কিন্তু পরপর দিয়ে আছে, কারণ আছে, কারণ এই পরপর সব কাজ করতে হয় এখানে। ঠিক আছে, তারপরে এখানে ফাইল আছে, নিউ মডেল কিভাবে করতে হয়, একটা টেমপ্লেট ফাইল কিভাবে বানাতে হবে, কোথা থেকে আমরা ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করব। দেখা যাচ্ছে আমি 2020 ইউজ করতেছি, অনেকে 2022 ইউজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা কোন ফাইলটা ইউজ করব। যেমন এখানে ডট ই2কে মানে কি বোঝায়, ই2কে মানে বোঝায় ইটাপসের 2000 ভার্সন ফাইল। ঠিক আছে, তারপর এক্সপোর্ট যদি করি, আমি ধরেন এক্সপোর্টটা আমি কোথায় করতেছি, সিএসআই এর, তারপর আইজিএফ, তারপর এখানে রেভিটে, অনেকে রেভিটে কাজ করে, তারপর পারফর্ম 3D নামে একটা সফটওয়্যার আছে সেখানেও কাজ করে, তো আমরা এখানে এক্সপোর্ট করতে পারবো। তারপর ধরেন একটা প্রজেক্ট ইনফরমেশন আপনার লাগবে, আপনার কোম্পানির নাম, ক্লায়েন্টের নাম, কে কে চেক করছে, কে কে সুপারভিশন করছে, এগুলো সব এখান থেকে পাওয়া যায়। তো আমি এই জন্য বললাম যে এগুলো সব পার্ট বাই পার্ট দেওয়া আছে। তারপরে এই যে এখানে একটা বিটিসি আছে, ইন্টারেক্টিভ ডাটাবেস, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় আমি যেগুলো ডিজাইন করছি সবকিছুর এই ডাটাবেস আকারে এখানে আছে। যদি আমি এখন যদিও দেখা বেশি একটা পসিবল হবে না, এখানে কোন কোন লোড উইন্ডোড ইউজ করছি, কোন কোন লোড ইউজ করছি, কোন কোন আতকক লোড ইউজ করছি, সব এখানে ডাটাবেস হিসেবে চলে আসবে। আমি যদি এখানে একটু কাটি, এটা হচ্ছে আমাদের মূলত একটা সফটওয়্যার বেস, যেহেতু আমরা সফটওয়্যার কাজ করব তো এর জন্য আমাদের অনেক কিছু লাগবে। তারপরে যদি আমি আপনাদের আরো দেখাই, আমাদের হচ্ছে কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে আমাদের ফুটিং এর ক্ষেত্রে যদি একটু দেখাই, হ্যাঁ ফুটিং এর কি কি থাকে, বিয়ারিং ক্যাপাসিটি, দেন ফুটিং একটা বিয়ারিং ক্যাপাসিটি করতে গেলে কোন কোন লোডগুলো ইউজ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সয়েলের যদি ডিফারেন্স থাকে, তার কোন সয়েলগুলো আসলে লোড বিয়ারিংটা, ধরেন একটা দুইতলা বিল্ডিং আছে, তো দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে আতককের ইফেক্ট কিন্তু অনেক বেশি। আমি একটা কথা বলি, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু লো রাইজ বিল্ডিং এর আতককের ইন্টেন্সিটি বা তীব্রতা কিন্তু অনেক বেশি হয়, এটা মনে রাখেন। এটা হচ্ছে আমাদের সবকিছু আমরা আস্তে আস্তে কোর্সের মধ্যে যখন ঢুকবো তখন আমরা এগুলো খেয়াল করবো বা দেখবো। তারপরে আছে কি সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন, স্ট্রাকচার ডিজাইন অফ ফুটিং, কনস্ট্রাকশন ইস্যু অফ ফুটিং ইন স্টেশন, এগুলো সবই আমরা কি করবো, সবগুলো আমরা দেখেন এখানে কিন্তু এই প্যারামিটার গুলো কিন্তু এগুলো সব সচরাচর মানে একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা কি ডাইনামিক অ্যানালিসিস করে না তারা কিন্তু এগুলো কখনোই করবে না। আর ডাইনামিক অ্যানালিসিস কখন করবো সেটাও কিন্তু আমাদের জানতে হবে না। ডাইনামিক অ্যানালিসিস শুনলে ডাইনামিক অ্যানালিসিস করতে হবে এমন কোনো কথা না। ডাইনামিক অ্যানালিসিসে আপনার স্ট্রাকচারের কস্ট বেশি আসে,
তারপরে হচ্ছে কি, তারপরে আমরা যদি আরো দেখাই, শেয়ার ওয়াল ডিজাইন নামে একটা কথা আছে আমাদের কোর্সের। যেহেতু কোর্স আপনাদের এখানে দেখেন বিএনবিসি একটা আউটলাইন আছে, আসলে বিএনবিসি কোন পার্টটা কোথায় কি আছে, শর্ট কোর্স যেটা করবো আর কি, যারা আর কি বিএনবিসি পড়েনি তাদের জন্য। তারপরে কোথায় কোন কি আছে, তারপরে কোন চ্যাপ্টারে কি আছে, সব এইখানে আমাদের যে শর্ট নোট আকারে এখানে সব তৈরি করা আছে, শর্ট নোট আকারে এখানে সব তৈরি করা আছে। আতকোয়াকের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বেসিক কনসেপ্ট গুলো, কোন রিজনে আতকোয়াক হলে কত, কিভাবে আমরা বিল্ডিং এর স্ট্রাকচার ফ্রেম গুলো দাঁড় করাবো, এসআরএমআরএফ করবো, আইএমআরএফ করবো নাকি ওএমআরএফ করবো। যেমন আমি এখানে একটা দেখলাম বিএনবিসি একটা ফাইল, বিএনবিসি বইটা দেখি আমি একটু আগে দেখলাম। যাই হোক, এটা আমরা কোর্সের মধ্যে ঢুকবো, যখন ঢুকবো তখন সবকিছু আমরা এগুলো দেখবো। তারপরে বিএনবিসি থেকে কিভাবে ডিটেলিং করতে হয়, উইন্ড লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয়, একটা বিল্ডিং এর মেন ইফেক্ট আছে উইন্ড লোড আর আর্থকোয়াক লোডের ক্ষেত্রে। তো উইন্ড লোডটা কিভাবে আমরা কোন কোন প্রসিডিউর, মেথড কিন্তু তিনটা আছে, এখন কোন মেথডটা আমরা ইউজ করব। দেখেন এখানে মেথড 2 নামে অ্যানালিটিক্যাল প্রসিডিউর নামে একটা মেথড আছে। দেখেন এই মেথডটাই আমরা ইউজ করি সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা ইউজ করি, সিম্পলিফাই প্রসিডিউরটা আমরা ইউজ করি না, উইন্ড টানেল প্রসিডিউরটা আমরা ইউজ করি না, কারণ আমাদের ল্যাব নাই তাই, সোজা সবটা কথা। বুর্জার খলিফা উইন্ড টানেল প্রসিডিউর নামেই বুর্জার লুজের খলিফা আছে আর কি দুবাই, যেটা সেটা হচ্ছে উইন্ড টানেল প্রসিডিউরের করেই কিন্তু ওর অ্যানালাইসিস করা, ওটা ল্যাবে পরীক্ষা করা। তবে গাস্ট ইফেক্ট ফ্যাক্টর কি, ভরটেক্স শিডিং কি, হ্যাঁ এইগুলো সবই আমাদের কি করতে হবে, আমাদের এই ইট্যাপস এর মাধ্যমে আমি ইনপুট করব। আর এইখানে দেখবো যে দেখেন এইখানে যে লোড কমিশন আছে না, এই লোড কমিশন বিএনবিসি থেকে নেওয়া কিন্তু, এগুলো সব বিএনবিসি থেকে নেওয়া। আবার তখন দেখবো যে লোড প্যাটার্ন দেখবেন যে উইন্ডোডের ক্ষেত্রে কিন্তু দেখেন আমি এটা জিনিস দেখলাম যে কেন দেখালাম এটা, এই যে ক্রিয়েট অল সেট নামে একটা অপশন আছে এখানে, সেই অল সেট দিলে এই যে এইগুলো লোড সব চলে আসবে। এগুলো সব আমাদের একটা চৌথা, এগুলো হচ্ছে আমাদের আর কি স্পেশাল ভাবে করা, যেন আর কি মানে খুব তাড়াতাড়ি আমরা বিল্ডিং গুলো ডিজাইন করে দিতে পারি। তারপর এখানে ডিটেইলিং গুলো চ্যাপ্টার আছে, যে কোন কোন বিল্ডিং এর ক্ষেত্রে কোন কোন ধরনের ডিটেইলিং লাগবে, আর স্ট্যান্ডার্ড হুকের সাইজ কেমন হতে পারে। আমরা তো জানি শুধু হুক বাঁকালেই হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হুক না বাঁকায়ও কাজ হয়, সেটা কতটুকু, ঠিক আছে, সেটাও আমরা কি এই যখন আর কি ডিটেইলিং এর মানে ইটাপস থেকে যখন ডিটেইলিং এ ঢুকবেন তখন একটু এটা সামারাইজ করে নেবেন, তখনই বুঝবেন যে আসলে কখন ডিটেইলিং করতে হয়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে স্ল্যাবের বিষয় আছে, সেসমিক ডিটেইলিংটাও আলাদা একটা জোন, মানে যে জোনে আপনার আর্থকোয়াকের ইফেক্টিভ অনেক আর্থকোয়াক অনেক বেশি, যেমন আপনার সিলেটে, সেক্ষেত্রে সেসমিক ডিটেইলিং করতে হবে। সেটা সেই বিল্ডিংটা একতলা হোক দুইতলা হোক, এটা আমাদের কোনো দেখার বিষয় না, আমাদের স্ট্রাকচার সেভ করতে গেলে আমাদের করতে হবে সেসমিক ডিটেইলিং, কারণ ওটা জোন ভয়াবহ জোনে ওটা। তারপর দেখেন অফেল সিলাব, আমাদের সিলাবটা শুধুমাত্র আমরা যে ডিজাইনটা করি সেটা হচ্ছে আমাদের কি সিলাব, রেগুলার সিলাব 1 এবার 2 এ সিলাব। এখানে অফেল সিলাবের একটা আছে আপনার আছে হ্যান্ড ক্যালকুলেশন আছে, সেই হ্যান্ড ক্যালকুলেশনটা দেখবো, প্লাস আমরা অফেল সিলাবের জাস্ট একটা প্যাটার্নে একটা অফেল সিলাব ডিজাইন করবো, একটা শুধুমাত্র একটা স্প্যানে, তাছাড়া সবকিছু স্প্যানে মোবাইল সিলাবে দেখাবো না, আগে থেকে বলে দিলাম। তো 2 এ সিলাব এন্ড জোএস সিলাব, 2 এ সিলাব আসলে এখন বর্তমানে কি করছে, এখন বর্তমানে হচ্ছে আমাদের সব বিএনবিসি কোড যেটা আর কি এসআই কোড যেটা আছে, বিএনবিসি না এসআই কোড যেটা আছে সেটা সবকিছু 2 এ সিলাব নামে ডিটেইলিং করে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা আমাদের ভালো দিক, একটা অন এ সিলাব তাহলে ডিটেইলিং করা লাগতেছে না। তারপরে দেখেন আমি প্রথমে একটা কথা বলছিলাম, এই যে আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে আর্কিটেকচারের কিন্তু কিছু মানে কাজ বাজ আছে, তো আর্কিটেকচারের কিছু জানতে হয়, যেমন কি বেসিক অফ স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। এটা আর্কিটেক্ট যখন প্ল্যান করবে, ঠিক আছে, তখন তার কি কি আসলে জানা উচিত, যে না একটা আর্কিটেক্ট প্ল্যান করতেছে স্ট্রাকচারে কি কি প্রবলেম হইতে পারে, তো এই প্রবলেমটা যেন ক্রিয়েট না হয়, ঠিক আছে, প্রবলেমটা যেন ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আর্কিটেকচারকে মনে রাখতে হবে যে না এটা যেন ক্রিয়েট না হয়, এই কারণে আমাদের এইভাবে বিম কলাম দেওয়া যাবে না, বা এইভাবে আমাদের ক্যান্টিলিভার দেওয়া যাবে না, এইগুলো। এটা কিন্তু জাস্ট আর কি আমাদেরটা তারপর মনে হলো আমার কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তারপর বেসিক স্ট্রাকচার আর্থকোয়াক, মানে এটা আর্কিটেকচারের আর্থকোয়াক সম্বন্ধে কিছু জানতে হবে, যে আসলে কোন জোনে আসতেছে না কেন, জি সরি ফুল স্ক্রিন পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, ছোট্ট স্ক্রিন একটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আপনার ওখানে ফুল স্ক্রিনটা করে নেন কাইন্ডলি, ওখানে দেখেন অপশন আছে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। জি এটা আর্কিটেকচারে জানতে হবে যে আসলে কোন বিল্ডিং এর আর্থকোয়াকের ক্ষেত্রে কোথায় কোন বিল্ডিংটা ইররেগুলার করা যাবে না। ইররেগুলার বলতে বোঝাইছে, আমি ছোট একটা কথা বলি, যেটা
সাপোজ আমি যদি এখানে আসি, ধরেন এই বিল্ডিংটা এখানে এই কলামটা আছে, এই কলামটা রেক্টেঙ্গেল হয়ে উপরে যে দেখাচ্ছে, এই কলামটা আমার সার্কুলার হয়ে গেল কোনো আর্কিটেকচারের ভিউর কারণে, অথবা এখান থেকে আমার কলাম উঠে উপরে যে কোনো বিম থাকতেছে না বা ফ্ল্যাট প্লেট হয়ে যাচ্ছে। তো এইটা কখন করা যাবে না আর কি, হ্যাঁ। তো এটা আর্কিটেকচারকে বুঝতে হবে, শুধুমাত্র ইঞ্জিনিয়ার দিয়ে বুঝলে হবে না, আর্কিটেকচারে বুঝতে হবে। কারণ আর্কিটেকচার অনেক টাইমে এটা আর কি তাদের সিদ্ধান্তে অটুট থাকে যে না এটা করতেই হবে, কিন্তু আসলে ঠিক না। তবে এখানে কোর্স কন্টেন্ট আছে, ফাউন্ডেশন টাইপ আছে, ক্লাইমেট রেজিস্ট্যান্স, কংক্রিট, মানে ক্লাইমেটের সাথে কিন্তু কি কংক্রিটের সম্পর্ক আছে। যদি আপনার মনে করেন যে অনেক ধরনের টেম্পারেচারের ক্ষেত্রে রাত করাকে ঝামেলা হয়, তখন কিন্তু ঝামেলা আছে একটু। যেমন আমাদের এখানে আমি যদি একটু ম্যাটেরিয়ালস ইসের মধ্যে ঢুকি, ডিফাইন্স যে ম্যাটেরিয়ালস প্রপার্টিসের মধ্যে ঢুকি, যেমন একটা ঢুকলাম, তো এখানে দেখেন টেম্পারেচার ডিপেন্ড নামে একটা কি আছে, প্রপার্টিস আছে। এই প্রপার্টিস আমরা কোথা থেকে নিব, কেন নিব, কি কারণে নিব, এটাও কিন্তু আমাদের জানতে হবে। আর আমরা এখানে সাধারণত যে কোডটা করবো আমি আগে থেকে বলে দিই, আমাদের বিএনবিসির সাথে এসিআই সম্পর্ক অনেক বেশি, অথবা ইউসিবি 94। তো আমরা এই 3টা কোড নিয়ে কাজ করবো না, 2টা কোড নিয়ে কাজ করবো। একটা আছে বিএনবিসি কোড, একটা এসিআই এর যে কোনো একটা ভার্সন, যেমন 31808 নিয়ে কাজ করতে পারি, এইটা আর কি। ঠিক আছে, এইটা আর কি বলে দিলাম বিষয়টা। এই যে ডকুমেন্টস গুলো, এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে কোর্স শেষে আমরা সবাই আমাদের যে টিমগুলো, সেই টিমগুলো আপনাকে দিয়ে দিবে। তবে পাইল ডিজাইন আছে, ম্যাট ডিজাইন আছে, হ্যাঁ। কারণ পাইল ডিজাইন, ম্যাট ডিজাইন তো বিষয়টা আলাদা। এখন ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো কনসিডার জিনিস করা লাগে, যেমন লোড বিয়ারিং মেকানিজম অফ পাইল, তারপরে যখন আপনার আছে পাইলের ক্যাপাসিটি নির্ণয় করতে হয়, এটা অ্যাস্টো মেথড। তারপর বিএনবিসি কি বলেছে পাইলের ক্ষেত্রে, তারপরে কি স্কিন ফ্র্যাকশন, যেটা সয়েল টেস্টের রিপোর্ট থেকে আসে, এইগুলো সবই আমাদের এখানে দেখেন একটা জিনিস দেখা আপনাকে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যদি ধরেন অনেকে ইটাপস ফাইল ডিজাইন করে, তো সেক্ষেত্রে স্কিন ফ্র্যাকশন নামে একটা বিষয় আছে, যে স্প্রিং ফ্র্যাকশন, সয়েল প্রপার্টিজ, অ্যাড নিউ লেয়ার, হ্যাঁ। এখানে যে আমি সয়েলের যে স্কিন ফ্র্যাকশন, সব কিন্তু আমাদের ফ্র্যাকশন অ্যাঙ্গেল আছে, ইকুয়েশন অফ পয়সন রেশিও, এগুলো কিন্তু সব আমরা কোথা থেকে পাবো, ল্যাব রিপোর্ট থেকে পাবো। ঠিক আছে, এই যে একটা আছে না, সয়েল টেস্ট রিপোর্ট আছে না আমাদের এখানে একটা, এই সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমরা কিন্তু এখান থেকে সব পাবো। একটা ভালো সয়েল টেস্ট রিপোর্ট লাগে বিল্ডিং ডিজাইন করতে গেলে। অনেকে 3-4 পেজের একটা স্পিড ভ্যালু দিয়ে দেয়, কিন্তু আসলে যদি মানে অ্যাকুরেট ভাবে ডিজাইন করতে হয়, তাহলে আপনাকে একটা ভালো ডিজাইন করতে গেলে আপনাকে একটা ভালো সয়েল টেস্ট রিপোর্ট লাগবে, এই আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা মূল বিষয়। তারপরে হচ্ছে আরো আছে, যেমন সয়েল আইডেন্টিফিকেশন এন্ড ক্লাসিফিকেশন। অনেক ক্ষেত্রে আমরা মাটি দেখেই সাইডে গেলাম, আমাদের সাইডে যে ল্যাব নাই, সাপোজ ল্যাব না থাকার কারণে আমরা সয়েলটা কিভাবে আইডেন্টিফিকেশন করব, সেটা আমাদের কি এটা একটা নোট আছে, যে কোন মাটি কেমন দেখতে, কোন সয়েলের মধ্যে কতটুকু বালির পরিমাণ থাকলে কেমন সয়েল, কোন সয়েলের মধ্যে কতটুকু কোর্স মানে আপনার মাটির কালার, কতটুকু ফাইন অ্যাগ্রিগেট থাকলে, এই যে এখানে সবকিছু আছে। এগুলো কিন্তু আপনাকে জাস্ট বেসিক জিনিস জানতে হবে। আপনাকে অবশ্যই তারা থিওরি দিয়ে দেবে, কিন্তু বেসিক জিনিস জানতে হবে। এটা গেল, আসলে অনেক 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 বড় কোর্সটা। তো এইটা আর কি মূলত ম্যাটের ক্ষেত্রেও আছে, ম্যাট ডিজাইনের ক্ষেত্রেও আমরা এখান থেকে ম্যাট ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিসপত্র আছে। তো সেখানে হচ্ছে আমাদের কখন ম্যাট ডিজাইন করব, কখন পাইল করব, কখন শ্যালো ফাউন্ডেশন করব। তো একটা বিল্ডিং দেখা যাচ্ছে 5 তলা, 6 তলা, 7 তলা, সেখানে শুধুমাত্র মানে বললেই হয়ে গেল যে পাইল করলাম। কেন আমরা পাইল করবো? কেন আমাদের যদি অন্য ফাউন্ডেশন হয় তাহলে আমরা কেন করবো? যেমন স্টিপ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে। আমি একটা বিল্ডিং দান করেছিলাম রাজবাড়িতে, তার সয়েল বিয়ারিং ক্যাপাসিটি নেই বললেই চলে। তো আমি এই ফাউন্ডেশন করছিলাম, যে স্টিপ ফাউন্ডেশন। ঠিক আছে, এই ফাউন্ডেশনটা করে তো বিল্ডিংটা ডিজাইন করে এখন আসলে বিল্ডিংটা আছে, খুব ভালোভাবেই আছে। যে এই ফাউন্ডেশনটা কখন করতে হয়, দেখেন এখানে আসলে ফাউন্ডেশনটা আসলে একটা বড় একটা কোর্স। তো এটা হলো বলি স্টিপ ফাউন্ডেশন, বিম কানেক্ট করা আর কি। যাই হোক, লোড বিয়ারিং এর জন্য এটা লাগে। আর এইগুলো সবই আছে। এখন আপনাদেরকে একটু ইটাপস দেখাই, ইটাপস এর কিছু জিনিসপত্র দেখাই। দেখেন ইটাপসে কিন্তু এমনি আসেনি, এর একটা অনেক বড় হিস্টোরি আছে। এই যে আপনারা যখন টুলসে যাবেন বা হেল্পে যাবেন, তখন দেখবেন যে ওর কিছু হেল্পলাইন আছে, কিছু ডকুমেন্টেশন আছে, কিছু অ্যাবাউট আছে। এগুলো আপনাকে জেনে আসা উচিত। ডকুমেন্টেশনটা কি, যে আপনি একটা বিল্ডিং কিভাবে কাজ করবেন, কেন কাজ করবেন, কিভাবে কাজ করবেন। যেহেতু আমাদের কংক্রিট ফ্রেম ডিজাইন, তো আমরা এই কংক্রিট ফ্রেম ডিজাইন ঢুকতে পারি। ঠিক আছে, দেখেন ওখানে বিভিন্ন ধরনের কোড আছে, যেহেতু আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এখানে নাই। কারণ আছে যে কারণ তারা ইনক্লুড করিনি, কারণ এদেরকে টাকা দেওয়া লাগে। তো এখন দেখুন সাপোজ এসিআই কোডে আমি যদি ঢুকি, ওরা কিন্তু একটা গাইডলাইন দিতেছে, যে দেখেন একটা গাইডলাইন দিয়ে দেবে যে আপনি কি ডিজাইন করতেছেন, কিভাবে ডিজাইন করবেন। দেখেন ইন লোড কম্বিনেশন গুলো কি কি,
সেসমিক লোড ইফেক্ট কোন কি কি, ডিজাইন অফ চেক কি কি, বিম কিভাবে করতে হবে, কলাম কিভাবে করতে হবে, জয়েন্ট কিভাবে দিতে হবে, আবার কিছু চেক আছে, চেকগুলো তো অবশ্যই দিতে হবে। চেকগুলোর জন্য আমরা আলাদাভাবে পড়াশোনা করতে হবে। চেক হচ্ছে সার্ভিসিবিলিটি চেক, পি ডেল্টা চেক, টর্শন ইরেগুলারিটি চেক, সফট স্টোরি চেক, আবার আর কি চেক আছে, এক্সট্রিম টর্শন ইরেগুলারিটি চেক। এই যে আমাদের যে কিছু কি বলে এক্সেল ফাইল আছে, সেগুলো আমাদের কি এখানে সাহায্য করবে। কি সাহায্য করবে, যে আমাদের দেখেন আমাদের যে জেলা আছে, আমাদের উইন্ড স্পিড ক্যালকুলেশন করা লাগে, হ্যান্ড ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে সেই বিল্ডিং কখনো এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পসিবল হয় না। তো আমরা এই কারণে আমরা এক্সেল গুলো আমরা ইউজ করবো। এক্সেল গুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, সমস্যা নাই। এখানে অনেকগুলো এক্সেল আছে, হ্যাঁ। তারপরে ওভারটার্নিং চেক। এখন ওভারটার্নিং সেটটা কি সাধারণভাবে বলতে পারবেন? ওভারটার্নিংটা কি? এর নামের সাথে জড়িত আছে কিছু। ওভারটার্নিংটা হচ্ছে, দেখুন আমরা যখন কোনো বিল্ডিং করি, দেখবেন যে বিল্ডিংটা চিকন হয়, মানে সাপোজ আপনি যদি টাওয়ারের কথা চিন্তা করেন, দেখবেন টাওয়ারের ম্যাক্সিমাম ফাউন্ডেশনটা হয় পাইল হয়, না হয় আপনার কম্বাইন্ড হয়, হ্যাঁ। তো এটা ওভারটার্নিং, এটা ইকুয়েশন, মানে এটা হাইটের সাথে সম্পর্ক। ওভারটার্নিং, পি ডেল্টা চেক, পাইল ক্যাপাসিটি চেক, ইসেন্ট্রিসিটি কিভাবে করতে হয়, ডিজাইন চেক দিতে হয়, এগুলো সবই আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পড়বো। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু যাই, শেয়ারহোল্ডের বিষয়টা কথা বলে আসি। শেয়ারহোল্ডের বিষয়টা হচ্ছে কি, শেয়ারহোল্ডে কিন্তু যেমনি সেমনি করলে হবে না। শেয়ারহোল্ডের কিছু ডিজাইন আছে, শেয়ারহোল্ডের ডিটেইলিং আছে, কিছু ডিজাইন আছে। তো এই শেয়ারহোল্ডটা সাধারণত আমরা যেভাবে করি, এই দুটো মেথড আছে। কারণ কোন মেথডে কাজ করবো আমরা বলেন তো? মেথডটা আছেই। এখন যে অনেক ক্ষেত্রে আমরা যে মেথডটা কাজ করি, সেটা আসলে রং প্রসিডিউর হয় কখন আর অ্যাকুরেট প্রসিডিউর হয় কখন, এটা আমরা কোর্সে জানাবো আসলে কেন করতে হয়। শেয়ারহোল্ডার ডিটেইলিং কিন্তু সবসময় এক হয় না, ঠিক আছে? শেয়ারহোল্ডার ডিটেইলিং গুলো সবসময় এক হয় না। এখানে কিন্তু কিছু বিম আছে, যে বিমগুলো আমরা কি বিম বলি বলেন তো? কে বলতে পারবেন? শেয়ারহোল্ডার ডিজাইনে কিছু বিম আছে, সেই বিমগুলো আমরা কি বলতে পারি? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি স্যার, একটু কাইন্ডলি। আমরা সবাই সাথে সাথে একটু পার্টিসিপেট করতে পারি, যে কোনো প্রশ্ন থাকলে, কারো পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে স্ট্রাকচারাল বিষয়ে, অ্যানালাইসিস বিষয়ে, হ্যাঁ, আমরা স্যারের কাছে শেয়ার করতে পারি। আপনার যে কোনো প্রশ্নই হোক স্ট্রাকচারাল বিষয়ে, হ্যাঁ, স্ট্রাকচারাল বিষয়ে যে প্রশ্নই হোক ওনার সাথে শেয়ার করতে পারি। যদি কারো কিছু জানার থাকে, তো ইনশাল্লাহ ওইটা সলভ করার মতো যদি হয় সময়ের মধ্যে, তাহলে সেটা সলভ নিয়েও কথা বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? যদি কিছু জানার থাকে আমরা ইনশাল্লাহ কোশ্চেন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি আর 5 মিনিট করে শেষ করে দিই, তারপরে কোশ্চেন গুলো করেন। কারণ আমরা যখন এইগুলো করব, তখন কিন্তু আমাদের এইগুলো না পড়ে আসলে কিন্তু এই সফটওয়্যারের মধ্যে কি আছে, সফটওয়্যারের মধ্যে কিভাবে আমরা ইনপুট করব, এটা কিন্তু আসলে মজা পাবো না। তো তার আগে আমাদের কি করতে হবে? তার আগে আমাদের এই কিছু বেসিক জিনিসপত্র জেনে আসতে হবে, দেন আমরা সফটওয়্যার ইনপুট করব। যেমন এখানে আমার ডায়াফ্রাম, আমি জাস্ট এই কথাটা বলে শেষ করে দিই। যেমন ডায়াফ্রাম, এই ডিফাইনের এগুলোর কথা বলে শেষ করে দিই। যেমন ডায়াফ্রাম বিষয়টা, আমরা কখন ইউজ করব, আর ডায়াফ্রাম জিনিসটাই বাকি, সেটা যদি আমরা নাই জানি, তাহলে আমাদের কিন্তু সফটওয়্যার ইউজ করে কোনো আলটিমেটলি কোনো লাভ নেই। শুধু সফটওয়্যারটা অপারেট করাতে হবে না। ডায়াফ্রাম জিনিসটা হচ্ছে, যখন আমরা উইন্ড ক্যালকুলেশন করব, তখন একটা বিল্ডিং কে একটা সেন্টারের লোডে পাস করতে গেলে মানে একটা লোডকে একটা সেন্টার দিয়ে পাস করব, মানে উইন্টারে, তো সেটার জন্য আমরা ডায়াফ্রাম ইউজ করতে হয়। এখন ডায়াফ্রাম জিনিসটা দুই ধরনের, একটা রিজিড ডায়াফ্রাম, একটা হচ্ছে সেমি রিজিড ডায়াফ্রাম। তো কখন রিজিড হবে, কখন সেমি রিজিড হবে, এটা ক্যালকুলেশন করতে হয় বিল্ডিং এর হাইটের উপর আর বিল্ডিং এর লেন্থের উপর ডিপেন্ড করে। তারপরে আছে যে পায়ার লেভেল আর স্প্যান্ডার লেভেল, এইটা হচ্ছে শেয়ারহোল্ডের বিষয় আছে। শেয়ারহোল্ডটা পায়ার লেভেল আর স্প্যান্ডার লেভেল, এটা জিনিস আলাদা। গ্রুপ ডেফিনেশন বিষয়টা হচ্ছে আলাদা। সেকশন কাট, মানে একটা বিল্ডিং যখন আমরা কাজ করব, তখন এই ইটাস থেকে আমরা সেকশন কেটে দেখতে পারবো আসলে এটা জিনিসটা কি। তারপরে এটা হচ্ছে আমাদের ফাংশনস বলতে বোঝাইছে, দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে টাইম স্টোর, একটা হচ্ছে রেসপন্স এক্সট্রাক্টম। এই দুইটা হচ্ছে ডাইনামিক অ্যানালিসিস বিষয়। তো আমরা সাধারণত ডাইনামিক অ্যানালাইসিস করি টাইম স্টোর দিয়ে না, আরএস দিয়ে, মানে রেসপন্স এক্সট্রাক্টম অ্যানালাইসিস। কেন করি এটা দিয়ে? কারণ এটা আমাদের ডাটা পাইতে সহজ হয়। কিন্তু টাইম স্টোরি করতে গেলে আমাদের অনেক 5-10 বছর না 50 বছর ডাটা কানেকশন করা লাগে, যেটা আমাদের গ্রন্থে নাই বা আমাদের ডাটা কালেকশন থাকে না। তারপরে হচ্ছে কি মার্স সোর্স বলে এই ট্যাবসে শুধু মার্স সোর্সই আছে, বাট আপনার বিএনপিসি তে মার্স সোর্স বলে কোনো অপশন নাই। মার্স সোর্স মানে সিসমিক ওয়েট, মানে ভূমিকম্পের যে ওয়েট আছে সেটা। পিডিএলটা চেক, এটা চেক। তবে লোড প্যাটার্ন, লোডের কোন ধরনের প্যাটার্ন গুলো আছে, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকুয়েক লোড, রেইন লোড, অনেক ধরনের লোড আছে। তারপরে শেল ইউনিফর্ম লোড সেট, মানে একটা লোডকে আমরা সেট করে বারবার একই জায়গায় ইউজ করতে পারি।
আলাদা আলাদা করে ইনপুট করতে হবে না। লোড কেস, হ্যাঁ লোড কেস মানে লোড অফ ফ্যাক্টর, মানে ফ্যাক্টর লেট। আপনার ডেড লোডে আমি কতটা গুণ করব, লাইভ লোডে কতটা গুণ করব, আদকক লোডে কতটা গুণ করব, উইনকে কতটা গুণ করব, এগুলো হচ্ছে লোড কেসের মধ্যে পড়ে যাবে। তারপর হচ্ছে কি লোড কম্বিনেশন। ও আচ্ছা, লোড কম্বিনেশন বলতে আমি একটু আগে যেটা স্লাইড দেখলাম যে একটা বিল্ডিং এ কি কি ধরনের লোড কম্বিনেশন থাকতে পারে। অটো কনস্ট্রাকশন সিকোয়েন্স বলতে যেটা বোঝায় একটা বিল্ডিং আস্তে আস্তে করতে গেলে কি কি ধরনের সিকোয়েন্স মেনটেন করতে হয়। ওয়ার্কিং ভাইব্রেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি একটা বিল্ডিং এ কিন্তু ভাইব্রেট থাকে। ভাইব্রেট বলতে আপনাকে যেটা বোঝায় রাস্তা দিয়ে গেল একটা বড় যানবাহন, বিল্ডিংটা হালকা কাঁপে, এটা কিন্তু ওয়ার্কিং ভাইব্রেশন না। ওয়ার্কিং ভাইব্রেশনটা আপনি হাঁটতেছেন যখন, তখন বিল্ডিংটা কাঁপতেছে কিনা, এইগুলো আর কি। এবার বলেন, আমি শেষ করে দেবো, বলেন এবার আমি স্টপ করে দিচ্ছি। ভাই রায়ন ভাই কিছু বলবেন কিনা আর কোন কোর্সের সম্বন্ধে? না এটা হ্যাঁ জি, ওই যে মানে অনেক পার্টিসিপেট আছে যারা কিছু হয়তো আপনার সাথে শেয়ার করবে, কাইন্ডলি ওইটা একটু জি বলেন। একটু ইয়ে করবেন আর কি, তাদের সাথে ইন্টারফেয়ার করবেন। যে একজন আমি কি stop যেন করে বলতে দিচ্ছি, চাইছিল, হ্যাঁ প্লিজ আপনি বলেন, ওই যে হাত উঠাইছিলেন একটু কাইন্ডলি ওনাকে শেয়ার করেন ইনশাল্লাহ। বেশি টাইম নেবে না, 6 মিনিটের মধ্যে শেষ করে দেবো আমাদের কনভারসেশন, তারপরে রায়ন স্যার কথা বলবেন আপনাদের সাথে। হ্যাঁ কে যেন হচ্ছে হাত উঠাইছিলেন। রায়ন স্যার আপনি বলেন, ওনাদের কোনো কথা নাই। আচ্ছা বলেন। এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। হ্যাঁ জি, বলেন। জি, অবশ্যই। ভাইয়া এটা হচ্ছে কতদিন লাগবে, এটা মানে কোর্স ডিউরেশনটা কতদিন কতদিন? কোর্স ডিউরেশনটা আমাদের 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 কোর্স ডিউরেশনটা আসলে ওইভাবে ডিউরেশন থাকে না। আমাদের হচ্ছে আমাদের কাজ নিব, আপনারা যদি কাজ না করেন, আমি ওই দিনকে আমি কাজ না করলে আমি কোর্স চালাবো না। মেইন কথা হচ্ছে এই। আচ্ছা কিন্তু আমাদের কোর্সের share করে ডিউরেশন হচ্ছে দিচ্ছি 2 থেকে ওনাকে। 3 মাস এর মধ্যেই। আচ্ছা আচ্ছা, এখন কি আপনারা যে যে নির্দিষ্ট একটা প্রজেক্ট নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি ক্লাস নেবেন শেখানোর পরে, তাই তো? মানে একটা দেখা গেছে যে আমি হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট একটা project। শিখলাম, শেখার পরে একটা ইমপ্লিমেন্টে দেখা গেছে যে আপনি বরাবরে স্যার যেটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন প্রিভিয়াসে, একটা ওইরকম একটা প্রজেক্ট দাঁড় করায় দিয়ে তারপর আমাদের রিলিজ দিয়ে দিবেন যে আপনারা এখন যেতে পারেন, এরকম কিছু নাকি ওই যে না, কোর্সটা আমি দিয়ে ছেড়ে দিলাম? না ওইটা বিষয়টা ওরকম না। আচ্ছা আমি আমি আপনাকে বলি, একটু বলার ট্রাই করতেছি। তো স্যার যেটা বলছেন ওইটাই আর কি বিষয়। তো মানে ওই কোর্সের ডিউরেশন অবশ্যই একটা ফিক্সড টাইম করা আছে, কিন্তু এই ফিক্সড টাইমে তো থাকে না আসলে। ওইটাই বলতে চাচ্ছে যে এটা আসলে টাইমটা আরো বেশি লাগে। বাড়ানো যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা ঠিক গেছে আছে। যে আমরা আমাদের টাইমটা 10-12 জন একবারে জয়েন করলাম, কাজ শিখতেছি দেখা গেছে যে এর মধ্যে দেখা গেছে যে আমি একটা জিনিস একটু বুঝতেছি না। বলি প্লিজ, এই একটু ক্ষেত্রে বলি, এক্সটেন্ড হবে কিনা টাইমটা? একটু বলি প্লিজ। আপনার টাইমটা আমাদের ফিক্স করা আছে 2 মাস, হ্যাঁ, সপ্তাহে জি। 2 থেকে 3টা করে ক্লাস আর কি। তো 3টা এভারেজ ক্লাস আর কি, এখন 1.5 ঘন্টা করে ক্লাস। এখন হচ্ছে যে আপনার দেখা গেল যে আপনার ওই যে 20টা ক্লাসের পরে হচ্ছে যে কভার হয় নাই, তখন ওই যে কোন আপনার আউটলাইনটা তো আপনার ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে, সো দ্যাট এটার জন্য ক্লাস এক্সটেনশন হবে। আর হচ্ছে শেষের দিকে যেই কাজগুলো হয় আর কি, সেটা হলো যে প্রজেক্ট যেটা আপনারা যেটা করবেন আর কি, ওই প্রজেক্টের উপরে অ্যানালাইসিস হবে যে এটা আসলে আপনারা কিভাবে করছেন, বা হচ্ছে এখানে কোনো মিস ইনফরমেশন হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে চেকিং করা হবে আর কি, ঠিক আছে? মানে উনি আরও ভালো করে বলবে আপনাদের। তো যেটা হয় আর কি, সেই বিষয়টা আমি মানে আপনাকে সংক্ষেপে বলার ট্রাই করলাম। আচ্ছা স্যার বলেন, তারপরে আমি বলতেছি। হ্যালো স্যার, এই কথাটার পরিবর্তে আমি একটু যোগ করতে যাচ্ছি এখানে। জি, যদি আমাদের কোনো রিয়েল প্রজেক্ট করানো হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো হবে, বেটার হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, জি, জি। রিয়েল প্রজেক্টের উপরেই থাকবে ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা যদি কোর্স শুরু করি আর কি, তো প্রথম দিকে আমার একটু জানার ইচ্ছে যে আমাদের বিএনবিসি যে বইটা আছে আর কি, হ্যাঁ, জি এটার যদি একটা আউটলাইন যদি আমরা একটু স্টাডি করি আর কি সময় মিলে, তাহলে আমার হ্যাঁ, good কোথায় question। কোনটা আছে আর কি, হ্যাঁ খুব ভালো কোশ্চেন হ্যাঁ, করেছেন। এটা হলে আমাদের কি ওই ফাইলটা কিন্তু আমরা বুঝতে অলরেডি পারি। দেখছি, হয়তো খেয়াল করেছেন কিনা।
ওইটা কিন্তু উনি বলছে না, যে আমি উনি পরে জয়েন হচ্ছে করছি স্যার। দিয়ে দিবে আর কি, ঠিক আছে, এভরিওয়ান সবাইকে দিয়ে দিবে। আমাদের পিডিএফ ফাইল যেগুলো আছে, বিএনবিসি ফাইল, ইভেন হচ্ছে আপনার এক্সেল ফাইল, এই ফাইলগুলো হচ্ছে যে ফাইলের দিক থেকে সব সাপোর্টগুলো ইনশাল্লাহ আমরা দেই এবং পাবেন আপনারা, ঠিক আছে। আপনারা শুধু বিএনবিসি তে যেটা আছে, আমি একটু কথা বলি রাঞ্জু ভাই। হ্যাঁ হ্যাঁ বিএনবিসি যেটা আছে সেটা না, আপনারা বিএনবিসির কোড যে ডিটেল লিঙ্কগুলো আছে সবই পাবেন। বিএনবিসি বই তো পাবেনই, তো আপনার বিএনবিসি থেকে তো আপনি সব পড়তে গেলে আপনি বুঝবেন না, কিন্তু সেগুলো না আমাদের দেখেন। হ্যাঁ হ্যাঁ, জি জি আমা- স্যার। এটা আমাদের কিন্তু কাছে একটা বিশাল দেখেন আলাদা বড় আলাদা একটা জিনিস, সর্ট আউট করে যদি আমাদের যেটা যেটা প্রয়োজন আর কি, এগুলো আর কি যদি হ্যাঁ হ্যাঁ, আলাদা করে নেওয়া যায়, ওইটাই সেক্ষেত্রে বলেছেন ভালো। ইতিপূর্বে এবং ওইটাই বলতেছেন এখনো, ওইটাই ঠিক শর্ট আউট করতে হয় আর কি। দেখেন আমাদের কিন্তু বিএনবিসি শেয়ার আর ডিজাইনে BNBC শুধুমাত্র তো শেয়ার বিশাল ডিজাইন বড় নেই, একটা লোড মানে কম্বিনেশন নেই। ইয়ে কোডের একটা কি বলে এটা, যা ইয়ে আর কি, কি বলে হচ্ছে এটা বই। তো এইটাতে তো মানে স্ট্রাকচারালির উপরেই যদি হয় তো সেটা অনেক লম্বা একটা বিষয়, এখানে তো সব কিছু আর দরকার। তো এইটাকে আপনার যেটা প্রয়োজনীয় আর কি ডকুমেন্টগুলো, ওইগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, সেইটাই উনি হচ্ছে যে রেডি করে রাখছেন এবং ওইটা আপনাদেরও গাইড করবে আর কি। জি জি এটা স্যার। তো আমাদের বই থেকেই নেওয়া, এটা আমাদের বইয়ের বাইরে কোনো কিছু না। জাস্ট আমি পার্ট বাই পার্ট, যখন শেয়ার ডিজাইন যখন করবো তখন শেয়ার ডিজাইনের আমি জাস্ট বইটা না দেখে আমি এটা দেখবো, তাহলে হবে কি আমার জাস্ট তাড়াতাড়ি হবে, আমি বইতে খোঁজাখুঁজি করার কোনো দরকার প্রয়োজন পড়তেছে না। আর এটা শুধুমাত্র বিএনবিসি বই না, এইচআই বইয়ের কম্বিনেশন মিলেই বিএনবিসি বইটা তৈরি করা, ঠিক আছে। তো সেটা আমরা দেখে নিব। আবার তারপরে কি হবে, দেখেন বিএনবিসি যে আমাদের যে লিমিটেশন গুলো আছে, যে বিএনবিসি তে কি কি লিমিটেশন গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো, যে চেকগুলো এগুলো কিন্তু আমাদের, আমি তো আমি একটু বলি আপনাকে, আমি ওই যে আমি তো স্ট্রাকচারের উপর এমএসসি করছি কুয়েট থেকে। তো সেটা হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো আছে সব কিন্তু আমাদের ভেরিফাইড করা, ঠিক আছে। তারপর আপনাকে একটা ফাইল দেওয়া হবে, সেটা হচ্ছে কি ডিজাইন অফ লো রাইজ বিল্ডিং এর একটা ফাইল দেওয়া হবে, যেটা হচ্ছে আপনি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবেন নিজে নিজেই। হ্যান্ড ক্যালকুলেশন বিষয়ে একটা অপশন আছে না? অবশ্যই আছে। হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু আচ্ছা, আপনাদের স্যার, স্যার একটু আমি Check চেক আপনাকে করার জন্য তো আমাদের হ্যান্ড ক্যালকুলেশন একটু জানতে হবে, তাহলে তো হ্যাঁ। এরর গুলো আমরা ধরতে পারবো না। তো এই যে আমি এই ফাইলটা Obviously. আপনাকে দিয়ে দেবো, এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে মাহবুব স্যারের কাছ থেকে নেওয়া। মানে আপনারা যারা এশিয়া প্যাসিফিকে পড়ছেন তারা হয়তো বা মাহবুব স্যারকে চিনেন। আপনারা কি কোথা থেকে পড়ছেন? কুয়েটের কেউ আছেন? আচ্ছা যাই হোক, আমি কুয়েটের, তো আমি কুয়েটের কে হয়তো তো এখানে দেখেন আপনি বিষয়টা এইভাবে স্যার একটু ইন্টারাপ্ট sort করি, out করতে হ্যাঁ হবে। একটু আমি কিছু শেয়ার করতে চাচ্ছি, তারপরে আর একটু যদি আপনি প্রেজেন্ট করেন, নো প্রবলেম। তো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আসলে কেন স্কিল হব, এটা এই বিষয়ে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। এটা আমরা আসলে মনে হয় যে সবাই জানি, এর ইম্পর্টেন্স আমরা জানি দেখেই কিন্তু আমরা এখানে জয়েন করছি। তো একটা সেমিনারে কিন্তু অনেক বিষয় থাকে আর কি, অনেক শেখার জিনিস থাকে, সম্মুখ বিষয় একটা টপিকের উপরে থাকে আর কি। তো এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু হয়তো বা বুঝতেছেন। তো যেটা আসলে মূল বিষয় সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে স্কিলটা মানে সিভিল এবং সিভিলদের জন্য বা স্ট্রাকচারাল বিষয়ে যারা হচ্ছে স্টাডি করেছেন তাদের জন্য এতটাই এমার্জেন্সি এখন। মানে এখন হচ্ছে কি মানে দেখা যাচ্ছে যে যারা কনস্ট্রাকশন কাজ করেন, যারা মালিক পক্ষ বা যদি সহজভাবে বলি ক্লায়েন্ট, তারা কিন্তু অনেক কনসার্ন। কেন? কারণ দিন যত যাচ্ছে ততই কিন্তু ভূমিকম্পের পরিমাণটা বাড়তেছে, ঠিক আছে। কোনো কোনো ভূমিকম্প হচ্ছে, আবার মাত্রাও দেখা যাচ্ছে যে আগের চাইতে একটু মনে হয় একটু এভারেজ একটু বাড়ার দিকে আছে। সো দ্যাট আর ঢাকা শহর প্লাস হচ্ছে বাংলাদেশের ওভারঅল যে অবস্থা, মানে ডিজাইন কোড না মেনে আসলে বিভিন্ন জায়গায় বিল্ডিং করে উঠেছে, এটা আমরা কিন্তু মনে হয় যে বোঝার জন্য এখানে কোনো ডিগ্রি অর্জন করার দরকার নাই, এটা আমরা অনেকেই বুঝি আর কি, এমন নন টেকনিক্যাল পার্সনও এটা বুঝে। তো এখন হচ্ছে যে তারা যেহেতু কনসার্ন হচ্ছে, সো ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকেও যদি আমরা কনসার্ন না হয় তাহলে কিন্তু হচ্ছে যে আমার প্লেসটা কিন্তু আমি ঠিক ধরে রাখতে পারবো না। ইঞ্জিনিয়ার হিসাবে যেটা আমার আসলে করণীয়, এটার জন্য খুবই এমার্জেন্সি একটা বিষয় আর কি স্ট্রাকচারাল বিষয়টা। আর নিজের পরিচয়টা আসলে তুলে ধরার জন্য আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে যদি আমি স্কিল না থাকি, আমি একটা বিল্ডিং প্রজেক্টের হচ্ছে যে একটা স্ট্রাকচারাল সলিউশন যদি না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি মানে ডিজাইন করতে পারবো না। সো দ্যাট আপনি হাত উঠাইছিলেন এর আগেও, আপনি এর আগে বলেন নাই না? ঠিক আছে বলেন, আতিকুর রহমান প্লিজ আপনার বিষয়টা বলেন।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু অনেক লেটে জয়েন করছি। আমার মূলত যে ব্যাপারটা জানার দরকার ছিল যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইটিএস এবং আমরা আমাদের বিএমডিসি কোড ফলো করে অনেক কিছুই আমরা করতে পারি বা করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে কলাম পজিশনিং এর ব্যাপারগুলা এবং হচ্ছে গিয়ে সিম্পলিসিটি যেই ঝামেলাগুলা থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা মানে অনেকটা কনফিউশন থাকি বা কলাম স্ট্যান্ডে কিভাবে কি হচ্ছে এই রিলেটেড একটু ইন ডিটেইল আমাদের হচ্ছে গিয়ে সাপোর্টের দরকার হবে, ডিটেইলসে খুবই বিষয়ের বুঝতে দরকার হয়। পারছি, আপনি সেক্ষেত্রে আমরা খুব এই গুরুত্বপূর্ণ প্রশ্ন পারবো করেছেন, কিনা। খুবই খুবই ইম্পর্টেন্স একটা প্রশ্ন করেছেন, ঠিক আছে। আহ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা আসলে স্ট্রাকচারাল বিষয়। বা স্যার হয়তো উনি শেয়ার করবেন এই বিষয়ে বলবে। এবং আচ্ছা, তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি আগে একটা কোশ্চেন শেষ করি অ্যানসারটা। আপনি হ্যাঁ। বলেছেন ইসেন্ট্রিসিটির কথা। তো ইসেন্ট্রিসিটি হুম। আমরা কখন কখন পাই? যখন আমাদের ফুল প্রপারলি ড্রয়িংটা হয় না, অথবা ড্রয়িংটা হয়েছে কিন্তু আমাদের অ্যানালাইসিসটা ইসেন্ট্রিসিটি নাই, ঠিক না? সেটা এমন। তো আমরা যদি ইসেন্ট্রিসিটি কাউন্ট করি তাহলে হবে কি, আর ইসেন্ট্রিসিটি কাউন্ট না করি তাহলে হবে কি? এটা একটা কথা, তাই না? দেখেন, হ্যাঁ। আমরা যখন লোড কম্বিনেশন করি, আমরা যখন আতকক দিই, আচ্ছা স্যার, আমরা যখন একটু লোড কাইন্ডলি প্লিজ একটু এটা বলার আগে আমরা একটু জাস্ট শেয়ার করে নেই। জাস্ট অনেকে হচ্ছে যে হয়তো বা ক্লান্ত আছে, এই জন্য আমরা জাস্ট একটু অফারটা শেয়ার করে আবার কন্টিনিউ করি। এটা 1 মিনিটের ব্যাপার, একটু জাস্ট শেয়ার করে নেই। আমি শেয়ারটা দিচ্ছি, একটু স্যার একটু আপনি শেয়ারটা অফ রাখেন। হ্যাঁ, তা আমাদের এই কোর্সে হচ্ছে টোটাল 20টা ক্লাস হবে এবং হচ্ছে যে এটার রেগুলার প্রাইস আছে 9500। ক্লাস হচ্ছে আপনার রাতে হবে এবং হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা করে এভারেজ। তো এখান থেকে রানিং ডিসকাউন্ট চলতেছে 45%। 45% ডিসকাউন্ট দিয়ে আপনার 5225 আর কি আসতেছে এটা। তো আর একটু আমরা মানে কি বলে এটাই এক্সট্রা আর কি, একটা খাতির আর কি বলতে পারেন। তো সেটার জন্য হচ্ছে একটা লিমিটেড অফার রাখা হয়েছে, ঠিক আছে। তো আপনার 45% ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা আসতেছে ওইটা থেকে আরও 35% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যে অনলি ফর টুডে 24 আওয়ার্স এই অফারটা থাকবে আগামীকালের মধ্যেই। আগামীকাল সারাদিন রাত 10টার মধ্যে হচ্ছে যদি নক দেন তাহলে এই অফারটা ইনশাল্লাহ আমরা কাউন্ট করব। তো ডিসকাউন্টেড অফার আসতেছে হচ্ছে আপনার সর্বশেষ ডিসকাউন্ট আসতেছে হলো 3400, ঠিক আছে। তো এবং আপনার হচ্ছে যে তা আমাদের ব্যাচটা প্রায় রেডি আছে এখন। আমরা খুব দ্রুত ব্যাচ শুরু করে দিব, সো দ্যাট এখান থেকে আমরা স্পেশালি আজকে রাতে যারা নক দিবেন, ঠিক আছে, তাদের জন্য আরও একটা ব্যবস্থা রাখবো আমরা এখান থেকে। সেটা এখন বলতেছি না, এটা নক দিলে এটা বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই ছিল আর কি অফারের বিষয়টা। আর যদি আরও কিছু আলাপ করার থাকে আমার সাথে, মানে কোর্স বিষয়ে, ইভেন হচ্ছে স্যারের সাথে, তাহলে আপনারা নক দিলেই হচ্ছে যে বিস্তারিত আরও কথা বলা যাবে, নো প্রবলেম। এবং নাম্বারটা দেওয়া আছে আপনাদের ওই মেসেজে, যে মেসেজ থেকে আপনারা জয়েন করেছিলেন ওই মেসেজে দেওয়া আছে, হ্যাঁ অলরেডি দেওয়া আছে। তো এখন আমি তারপরে আবার নাম্বারটা দিয়ে রাখতেছি। কেউ কিছু বলতে চাইছিলেন মনে হয়। ক্লাসগুলো কি লাইভ হবে? হ্যাঁ লাইভ ক্লাস হবে, প্লাস হচ্ছে লাইভ ক্লাসের পরে 10-15 মিনিটের মধ্যে রেকর্ডও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 0190। জি যে জি। মনে করেন যে 10-20 জন মিলে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন জন ক্লাস করতে পারলো না, সেই ক্ষেত্রে লাস্টে দেখা গেল যে কয়েকদিন পরে 2-3 জন কন্টিনিউ করতেছি বা 5 জন কন্টিনিউ করতেছি, সেই ক্ষেত্রে কি লাইভ হবে খুব নাকি সুন্দর প্রশ্ন বাতিল হয়ে করেছেন, যাবে? বুঝতে পারছি। তো এইটা আসলে ফ্যাক্ট না যে কয়জন হচ্ছে এখানে আপনার জয়েন করতেছে বা করতেছে না। যদি 2 জনও জয়েন করে, ইভেন একজনও যদি জয়েন করে, আমরা হচ্ছে যে শেষ পর্যন্ত ক্লাসগুলো করে শেষ করব, ঠিক আছে। জি জি স্যার, এইটা আসলে কন্টিনিউ করা উচিত, কারণ অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ টাইমে
এই কোর্সে সবাই পার্টিসিপেন্টরা জয়েন করে না, বা তারা আপন ঝরে যায় আর কি, যে শেষ পর্যন্ত দেখা যায় না, কন্টিনিউ হয় না আর কি ক্লাসগুলো। না, এই এটা সমস্যাগুলো, এই সমস্যাটা স্টেপে আমাদের দেখতে হবে। আমরা দেখি না। এটা হ্যাঁ, এই সমস্যা আছে যে কেউ হয়তো যে জয়েন করতেছে হয়তো আপনার সবাই তো অনেকের হচ্ছে যে প্রবলেম থাকে, অনেকে রেকর্ড ফলো করে, ঠিক আছে? সো দ্যাট এই জন্য কিন্তু রেকর্ডটা দিয়ে দেওয়া হয়। প্লাস হচ্ছে যে ক্লাসে জয়েন কয়জন করতেছে সেটা আমাদের কাছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো যে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা, এইটা হলো ফ্যাক্ট। হ্যাঁ, তো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলেই তবে না হচ্ছে যে আপনারা ওইটা কোর্সটা মানে কি বলে যে এটার ফায়দা নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার তো আছেন না? হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়, প্লিজ বলেন। ভাই আমি একটু থামাই আপনাদের হ্যাঁ, হ্যাঁ, একটু। ভাই আমার কাছে কার কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলতে পারেন, আমি আর কি একটু বাইরে যাব তো। আচ্ছা আচ্ছা। তো যদি কোনো প্রশ্ন থাকে আমরা করি। মানে স্ট্রাকচারে কোনো বিষয়ে কোশ্চেন থাকে, একজন বলছিল ইসেন্ট্রিসিটির কথা, আমি ওটা একটু শেষ করি। হ্যাঁ, জি 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 জি, প্লিজ। ইসেন্ট্রিসিটিটা আমি একটু দেখাই দিই। জি, আসলে ইটাপসে দেখাই, আমার শেয়ারটা দেখাচ্ছি না, বলবেন। হ্যাঁ, দেখেন আমার ইটাপসে দেখা যাচ্ছে, ইটাপসটা হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন আমার ইসেন্ট্রিসিটি আমরা এখান থেকে কাউন্ট করি, যে ধরেন আর্থকক বা উইন্ডের ক্ষেত্রে যেটা হোক না কেন, আর্থককের ক্ষেত্রে আমরা যাই, দেখেন যে ইসেন্ট্রিসিটি রেশিও দেওয়া আছে 0.05%। তার মানে আমাদের একটা বিল্ডিং এ যদি মানে যদি আমরা কনসিডার নাও করে থাকি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে ওটা 5% ইসেন্ট্রিসিটি কাউন্ট করা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি, এটা দেখেন লোড কমিশন দেখেন, 0% করা আছে, তারপরে 5% করা আছে, মানে বুঝলাম না। মানে একটা বিল্ডিং এর ধরেন 5% ইসেন্ট্রিসিটি বলতে বোঝায় একটা কলাম থেকে একটা বিমের যদি মিডল বরাবর না পড়ে, ধরেন সাপোজ মিডল থেকে একটু দূরে চলে গেল, সেটা কলামের রেশিও অনুযায়ী, লেন্থ অনুযায়ী সেটা 5%, মানে ধরেন 15 ফিটে 5% ইউজ করেন, তো সেই লোডটা নিতে পারবে। দেন এখানে দেখেন ওয়াই ডিরেকশনে ফুল, মানে এটা ফুল সেন্টার বরাবর, তারপর ওয়াই ডিরেকশনে প্লাস 5%, মানে এই প্লাস ইসেন্ট্রিসিটি মানে এই 5% ইসেন্ট্রিসিটি, আবার ওয়াই ডিরেকশনে মাইনাস 5% ইসেন্ট্রিসিটি মানে এই যে এই 5% ইসেন্ট্রিসিটি। যদি আপনি এই ইসেন্ট্রিসিটিটা যদি বাড়াই দেন, এটা হচ্ছে জাস্ট বিএনবিসি 5% এর কথা বলছে, কিন্তু আপনি যদি এটা 10% করেন, 10/100, ঠিক আছে, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? 10% হচ্ছে। আপনি যদি এটা 10% করে করেন, তাহলে আপনার লোড, আপনার সেই ক্ষেত্রে আপনার কি, সেই ক্ষেত্রে আপনি রিইনফোর্সমেন্ট বেশি লাগবে। এটা তো একটা বিল্ডিং এর মেকানিজম, যদি আপনি যত ইসেন্ট্রিসিটি নেবেন তত কি হবে, আপনার রড আসবে বেশি। তো রড আসবে যদি বেশি আসে, তখন কি আপনার বেশি হবে, কি তখন টাকা বেশি চলে আসবে। এটা হচ্ছে বিল্ডিং ইকোনমিক্যাল করার একটা ধান্দা আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আর তারপর ইসেন্ট্রিসিটি করা যায় ভাই, ইসেন্ট্রিসিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে রাখি, এই যে বিল্ডিং গুলা, সরি এই যে কলাম গুলা, প্রত্যেকটা ইট্যাপসে কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু সে কিন্তু লাইন লোড আকারে ধরে, সে কিন্তু কলাম আকারে ধরবে না। ধরেন এখান থেকে আপনি এটা এর উপর দিচ্ছেন, এটা কিন্তু লাইন লোড আকারে, লাইন হিসেবে ধরবে। সে ভাববে না যে এটা বিম, আমরা ভাবাবো তাই সে ভাববে, বুঝছেন? দেন এখানে কি, এখানে কি কলাম থেকে কত দূরে কি আছে, বিম আছে না? দেখেন এই বিমটা দেখেন কত দূরে বিম। তো এইটা অবশ্যই কি, আবার ইসেন্ট্রিসিটি আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, এই কলাম থেকে এই কলামের উপর না পড়লো না, এই কলাম থেকে এইটা এইখানে চলে আসলো, মানে এই কলামের এজে চলে আসলো, এটা তো ইসেন্ট্রিসিটি। এখন দেখেন এটা যদি ইসেন্ট্রিসিটি হয়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিঙ্ক প্রপার্টি নামে একটা অপশন আছে। কি আছে? লিঙ্ক প্রপার্টি নামে একটা অপশন আছে, দেখাই আপনাদেরকে একটু আমি এটা দেখে শেষ করে দিচ্ছি। এই যে প্রপার্টিজ অথবা লিঙ্ক প্রপার্টিজ হয়ে গেল, এই যে লিঙ্ক স্প্রিং বা লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্ক প্রপার্টিজ মানে কি, আপনি এইখান থেকে যদি আপনার এখানে আসে, এই কলামটা লোড, মানে এখানে লিঙ্ক প্রপার্টি ইউজ করার সাথে সাথে আপনি এই যে এখানে যে লোডটা আসবে সেটা কলামের সেন্টার বরাবর পাস হয়ে যাবে, আর এই সেন্টার বরাবর পাস হয়ে যাওয়ার পরে এখানে যে রডটা আসবে সেই রডটা এক্সট্রা আসবে, এটাই আর কি। এটা নিয়ে সমস্যা না, এটা আপনি কোর্সে পাবেন। এবার বলেন, এবার আর কোনো কোর্স কি ধরনের বিম থাকে বলছিলেন, ওটা উত্তরটা দিলেন না। কি ধরনের বিম? সরি আমি কোশ্চেন বুঝতে পারিনি। কোন আগে একটা কোশ্চেন করেছিলেন যে শিয়ার ওয়ালে কি বিম থাকে, কি ধরনের বিম ইউজ করা হয় আর কি। এটা হচ্ছে পায়াল, আমরা তো শেয়ার হলে কি বলি, পায়ার বলি না, আর এটা কি বলি, স্প্যান্ডাল বলি না, সেটা বলতে চাইছিলাম। কেউ তো কোশ্চেন অ্যানসার দিল না তখন, এই জন্য আর কি। মানে আমরা পি আর এস, পায়ার আর স্প্যান্ডাল নামে কাউন্ট করব, এই আর কি। ও আচ্ছা।
আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? কোর্সটা কবে থেকে শুরু হবে? আচ্ছা, এই কোর্স সম্বন্ধে সবকিছু আমাদের রায়ন সাহেব বলবে, রায়ন ভাই বলবে, উনি ওই স্যার বলবে, উনি ওনার কাছ থেকে আপনারা সবকিছু জেনে নেন। আমি আর কি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ দেখা হবে, জি যারা জি কোর্সে থাকবেন বলতেছি, কথা হবে, আপনার সাপোর্টও পাবেন সবসময়। কোর্সটা হচ্ছে আমাদের ফাইনালি 15 তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট হবে এবং অ্যাডমিশন টাইমটা হলো 13 তারিখ পর্যন্ত, মানে ফ্রাইডে আর কি, শুক্রবার পর্যন্ত। 13 তারিখ কি শুক্রবার হচ্ছে না? 13 তারিখ তো হ্যাঁ শুক্রবার, ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। তো এর মধ্যে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন। তবে যেই আপনাদের এই স্পেশাল একটা ডিসকাউন্ট দিতে চাইছিলাম, এটার জন্য হচ্ছে যে কালকের মধ্যেই নক দিতে হবে এবং ফুল পেমেন্টই আমরা নিয়ে থাকি নর্মালি। যদি কারো প্রবলেম ফিল করেন তাহলে পার্শিয়াল পেমেন্ট দিয়ে শুরু করা যাবে এবং ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে এবং কয়েকদিনের মধ্যে দিয়ে আর কি এটা ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। ঠিক, তো আরও যদি আপনাদের আরও যদি জানা ভাই থাকে- আমি একটা কথা বলতে হ্যাঁ চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে মানে কি কি শেখানো হবে এরকম কি আগে একটা আউটলাইন দেওয়া হবে? জি, guideline, অবশ্যই, যে মানে অবশ্যই এই উনি- জিনিসগুলো মানে পয়েন্ট আকারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। অলরেডি আচ্ছা। কিন্তু স্যারের কাছে আছে, অলরেডি দেখাইছে, আপনাদের হয়তো খেয়াল করেন নাই। পিডিএফ একটা আচ্ছা। শীট প্রথমেই উনি দেখাইছিলেন। আচ্ছা, স্যারের আচ্ছা। কাছ থেকে আমরা নিয়ে নিব, এটা ফার্স্টেই আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যেমন যেমন এটা তো আসলে অনলাইনে ক্লাস হচ্ছে, হ্যাঁ, জি জি তো কোনো কারণে আমি একটা কাজ করতে গিয়ে ফিল্ডে কোনো সমস্যায় পড়লাম, দেখা গেছে সেটা অনলাইনের সমস্যা সমাধান করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি ফিজিক্যালি আপনাদের সাথে দেখা করার কোনো মানে ওয়ে আছে বা কোনোভাবে সলিউশন করার কোনো ইয়ে আছে কিনা, কথা বলার বা এরকম কোনো কিছু? আচ্ছা, এটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন করেছেন একদিক থেকে। আর এটার ব্যাপারে হলো দুইটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে স্যার হচ্ছে অনলাইনে ক্লাস করেন, আমাদের অফিসেও উনি হাজির হন না। উনি হচ্ছে যে ওনার কাজের ওয়ার্ক প্লেস থেকেই উনি ক্লাস নেন। ঠিক আছে? আচ্ছা। খুলনাতে জি। ওনার হচ্ছে সরি যশোরে হুম। ওনার হচ্ছে আছে, মানে দুইটা ফার্ম আছে, আর হচ্ছে যে ঢাকাতে আছে একটা। তো এইগুলোতে হচ্ছে উনি দৌড়াদৌড়ির উপর থাকে। এখন হচ্ছে যে ওই যে ফার্স্টে আমি বলেছিলাম যে উনি আসলে অনেক বিজি, ওনার কাছ থেকে হুম। টাইম আসলে বাইন্ডিং করে নেওয়া লাগে। হ্যাঁ, তো এই আচ্ছা। যারা আসলে অনেক কাজ করেন তাদের এরকম বিজি থাকে আর কি। এখন হুম। সলিউশন বলতে আপনার ইনবক্সে প্লাস হচ্ছে ক্লাসে, এগুলোতে তো আপনার সাপোর্টে আমাদের তো ব্যাস মানে একটার পর একটা চলতেই থাকে। তো আমাদের এই সিস্টেমটা হলো 2 বছর পর্যন্ত আপনার চালু থাকবে আপনি ভর্তি হওয়ার পর থেকে, যে আপনি চাইলে যে কোনো ক্লাসে এসে ওই বিষয়টা আপনি নিয়ে আলাপ করে সলভ করে নিতে পারেন। এটা অনেক বড় একটা আচ্ছা। সুযোগ। ঠিক আছে? জি জি জি। এই ব্যাপারে আমরা কার্পণ্য করি না, এই ব্যাপারে আমরা হচ্ছে যে ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছি। ঠিক আছে? আচ্ছা। অফলাইনে আর হবে না, কিন্তু সেটা একটা কথা অনলাইনে বলতে চেয়েছিলাম। জি জি সেটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনটা কি এসডি ফাউন্ডেশনে করা রাইট, হবে? এই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই ফাউন্ডেশনের ব্যাপারটা উনি হয়তো বা ওনার মাথা থেকেও হারায় গেছে, এটা উনি হয়তো স্পেসিফিক করে বলে নাই, ভুলে গেছে হয়তো বা স্যার। এই ফাউন্ডেশনের ইয়েটা স্পেশালি অ্যাজডিপটাই বেটার এখন, সেফের চাইতে অ্যাজডিপটা হলো আপডেটেড বেশি। আচ্ছা, এই ঘরে বসে নিতে পারতেছ একটা না কেন? কথা বলি একটু, সেটা হচ্ছে দেখা গেছে আমরা কোর্স কমপ্লিট হইলো, কমপ্লিট হওয়ার পরে প্র্যাকটিক্যালি আমরা অনেক কাজ অনেক সময় ডিজাইন পাই, তা ডিজাইন করতে গেলে কোনো সমস্যা যদি ফেস করি পরবর্তীতে, ওটা কি আপনাদের মাধ্যমে সলিউশন করার ওয়ে আছে? হ্যাঁ, আমি কিন্তু এই কথাটা বলতে চাইছিলাম ভাই। হ্যাঁ, প্রশ্নটা সেমই আর কি, আমি ওইটাই বলতেছি। আপনার প্রশ্নটা সেমই। এইটাই তো আসলে মূলত দরকার। শিখতে গেলে তো হচ্ছে যে প্র্যাকটিক্যাল বিষয়টাই আপনার প্রশ্ন হিসাবে নিয়ে আসা দরকার। আমরা তো ওই হুম। বিষয়টাই হচ্ছে যে জেনারেট অনেক করার জায়গায় চেষ্টা করি। আসলে শিখায়, শিখানোর পরে দেখা গেছে না 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 পরবর্তীতে না, যে বিষয়টা সাপোর্টটা- এরকম না। আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কার্পণ্য করি না, এটা আসলে যারা করে না, এটা কারণ কি ভাই আমি এর আগে কিন্তু এক জায়গায় কোর্স করছিলাম, হ্যাঁ তো এরকম আসলে বলছি যে হ্যাঁ সমস্যা নাই, সমাধান করে দেবো এই সেই, পরে দেখা গেছে নক দিলে আর কোনো রেসপন্সই করে না। আসলে এই হলো বিষয়। না, এখানে দুইটা কারণে এরকম হইতে পারে যে এইটা আসলে রোবোটিক একটা সিস্টেম হয়ে গেল, তাহলে যে আপনাকে যা হুম। শিখাইলাম ওইটাই শিখলেন, আপনার পকেটে ওইটাই দিলাম, আর আপনি এখান থেকে আর হ্যাঁ। কিছু বাড়াইতে পারতেছেন না। এটা আসলে কি বলে, একটা ধরা বান্ধা একটা প্লাস্টিক, মানে কি বলে এটাকে। আর ভাই আরেকটা হ্যাঁ। হচ্ছে কি মানে এইটার জন্য মানে কম্পিউটারের কনফিগারেশন কেমন লাগতে পারে একটা মিনিমামটা, ম্যাক্সিমাম না মিনিমামটা? এর জন্য আপনার আহামরি খুব বেশি কনফিগারেশনের দরকার হয় না, আপনার নরমাল ডুয়েল কোর দিয়েও ইটাপস চালানো যায়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ আর ওই এসডিপ যেটা এসডিপ মানে আদার যে সফটওয়্যার গুলো ওইটাও আছে মেবি ওইরকমই আর কি, খুব বেশি একটা ইয়ে লাগে তা আমার মনে হয় না যে লাগে এটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। জি জি আচ্ছা ভাইয়া এই ট্যাবস মানে ভার্সন কত দিয়ে আমাদের শেখানো হবে এটা? ইটাপস এর যে আপডেট আছে লাস্ট আপনার 2025টা, এগুলো ইউজ জি, করে জি, শেয়ার করা latest। হবে, বাট হচ্ছে আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। স্যার কিন্তু এটা হয়তো স্যার বললে আরো উনি ভালো করে বলতো, ভার্সন ইজ নো ফ্যাক্ট, ভার্সন কোনো ব্যাপার না, আসলে হচ্ছে কাজ প্রফেশনালি হচ্ছে কিনা এটা হলো মূল কথা। জি 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 জি। আচ্ছা, আর এই যে ডিজাইনের ব্যাপারে মানে বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ শেখানো হবে, তাই তো? অবভিয়াসলি আমরা কিন্তু ওই স্যার কিন্তু বেশিক্ষণ হচ্ছে যে আপনাদের সাথে ছিলেন না, আধা ঘন্টার মতো ছিলেন। এর মধ্যেই আমার মনে হয় যে উনিকে ধরে ফেলছেন যে উনি আসলে কোন জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন। উনি কিন্তু অনেক ফাইল বের করছেন, ঠিক আছে। তার মানে কি আপনাদের আগে অ্যানালাইসিসটা শেখাবে সুন্দর করে। আপনি যখন অ্যানালাইসিসের রাজা হয়ে যাবেন তখন কিন্তু স্ট্রাকচারালি আপনি কাস্টমাইজ করে আপনি ইচ্ছা মতো স্ট্রাকচারাল ইনপুট দিয়ে দিয়ে করতে পারবেন। উনি অনেক ফাস্ট আর কি বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা তো নতুন। না না, এইভাবে তো আসলে বুঝবেন না, এটা তো ক্লাস নেওয়া হচ্ছে না, এটা তো জাস্ট হচ্ছে যে একটা সামারি হচ্ছে যে আপনারা মানে কি বলে ওই যে ট্রেইলার বলে না, যে একটা মুভি যখন মানে আসে বাজারে মার্কেটে আসে তখন কিন্তু ওই যে একটা ট্রেইলার বের করে না, ওইরকম আর কি বিষয়টা চলে গেছে। হ্যাঁ, মানে এখান থেকে একটু ওখান থেকে একটু এখান থেকে একটু এইভাবে ট্রেইলারটা যেমন হচ্ছে উপস্থাপন করা হয় ওইভাবে আসলে উনি ডিসকাস করে গেছেন। তাও তো সব বিষয় নিয়ে আসা সম্ভব হয়নি আর কি। দেখবেন যে ক্লাস করতে গেলে আপনার ওনার তো মানে 1 থেকে 1.5 ঘন্টা, কখনো 1 ঘন্টা ক্লাস হয়, আমরা 1.5 ঘন্টা বেঁধে দেওয়া টাইম, 1 ঘন্টা ক্লাস নিতে নিতে অস্থির হয়ে যায় স্টুডেন্টরা। কিন্তু অনেক সময় ক্লাস দেখা যায় গড়াইতে গড়াইতে 2 ঘন্টাতে চলে যায়। কেন? কারণ ওই যে এক টপিক আলোচনা করতে গেলে আরেক টপিক আসে, মানে ওই টপিকটা আবার অনেক সময় ডিটেলস করতে গেলে আরো অনেক বিষয় চলে আসে। ঠিক আছে, এরকম কিন্তু হয়। আর ভাই ওই যে সফটওয়্যার ইনস্টলের ব্যাপারে মানে কিভাবে help সফটওয়্যার করবেন? ইনস্টলেশনটা আমরা একদম রেডি করে রাখছি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আপনার যে কোনো প্যারা খাবেন সাথে সাথে আমাকে নক দিবেন, ওনাকে নক দিতেই হবে না, আমাকে নক দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে ভাই, তো আপনার পার্সোনাল নাম্বারটা আর মানে যেখানে আমি পাবো ওইভাবে একটু আমি দিয়ে রাখছি মেসেজে, প্লাস হচ্ছে আমি আরেকবার আপনাদের দিয়ে রাখতেছি যদি মিস হয়ে থাকে আপনাদের। 01922 আচ্ছা, সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং কয়টার সময় একটু আমাদের ক্লাসটা হচ্ছে কমফোর্টেবল, হ্যাঁ, মানে বেশি প্যারা নিয়ে আমরাও বেশি প্যারা নিতে চাই না, আপনাদেরও দিতে চাই না, এইভাবে আসলে প্যারা দিয়ে আসলে কিছু শেখা যায় না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কি যে বেসমেন্টের শোর পাইল, শীট পাইল, ব্রেসিং এগুলোর কাজ দেখানো হবে? বেসমেন্টের, হ্যাঁ, বেসমেন্টের বিষয় তো অবশ্যই স্পেশালি অবশ্যই আছে, সেটা হলো ওই যে এসডিপি আছে এবং শোর পাইলের কথা বলতেছেন না, শোর পাইলের বিষয়টা সম্ভবত চলে আসবে ওনার কাছে। স্যার তো লিভ করে চলে গেছেন, ওনার কাছে জিজ্ঞেস করলে হয়তো আরো পাওয়া যাইতে ভালো। আপনি একটু আচ্ছা, আরেকটা জিনিস, শেয়ার ওয়ালের যে আমাদের হ্যাঁ, শেয়ার ওয়ালের বিষয়টা অবশ্যই আসবে। আর হচ্ছে এটা কি ম্যানুয়ালটা দেখানো হবে এক্সেলে? জি জি জি, দেখানো হবে। ওটার মানে ইন্টারফেস দেখানো যাবে এখন? স্যার তো লিভ করছেন, এখন তো ওনার কাছে সবকিছু ঠিক আছে। তো সমস্যা নাই, মানে এটা আমার জানা আছে যে দেখানো হবে। প্লাস হচ্ছে যে আপনার আরেকটা বিষয় জানেন কিনা যে ইট্যাপস কিন্তু হচ্ছে যে ইট্যাপসের মধ্যে এক্সেল সফটওয়্যারটাও কিন্তু লোডেড আছে, এটা কি জানা আছে কিনা আপনাদের জানি না। ওখানে দেখবেন যে অনেক রেজাল্টগুলো ওই এক্সেল আকারে চলে আসে। সো দ্যাট এক্সেলের হ্যাঁ হ্যাঁ ওগুলো হচ্ছে যে আপনার ওই ইট্যাপসেও শিখতে পারবেন। ইভেন আপনার এক্সেল ফাইলগুলো উনি ওনার কাছে আছে অ্যাভেলেবেল, ওগুলো সব দিয়ে দিবে, কোথায় কোন ক্যালকুলেশনগুলো আপনারা ইনপুট আউটপুট পাবেন সেটা বুঝিয়ে দিবে। ভাইয়া আপনি তো কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছেন মনে হয় নাকি? আসলে কোর্স কোঅর্ডিনেটর বলতে পারেন, আমিও হচ্ছে যে একটা বিষয় দেখি, আর্কিটেকচারাল বিষয়গুলো আমি দেখি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের ক্লাস যদি 15 তারিখে শুরু হয় তো 18 তারিখে মেবি আমাদের ঈদুল ফিতর আর কি, তো এখানে এই 2-3 দিন থাকে, আবার ওখানে কদিন বন্ধ হবে, আবার কবে শুরু হবে এরকম? না, এটা তো অবশ্যই অ্যানাউন্স করে দেওয়া হবে, তবে ঈদের
একদিন আগ পর্যন্ত আমরা হয়তোবা সর্বোচ্চ 2টা ক্লাস নিতে পারবো, 2টা বা 3টা হয়তো ম্যাক্সিমাম যদি করি তাহলে 3টা, তবে 3টা হয়তো মনে হয় হবে না, 2টাই নেওয়া যাবে, কারণ স্যার টাইম দিবে কিনা ওনার একটা বিষয় আছে। আর ঈদের হচ্ছে যে 1 সপ্তাহ ব্রেক থাকবে, তারপর থেকে আবার কন্টিনিউ হবে। আর আমার মনে হয় যে ক্লাস মানে এখন তো অনলাইনের ব্যাপার, তাই না? সো দ্যাট ক্লাস আপনার হচ্ছে যে যখনই হোক না কেন আপনার মোবাইলেও হচ্ছে যে জয়েন করে দেখতে পারবেন। তবে আমরা রিকমেন্ড করি যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে জয়েন করে দেখার জন্য। এতে করে দেখা যায় ছোটো ছোটো যে টুলসগুলো আছে, ছোটো ছোটো যে টেক্সটগুলো আছে ওগুলো দেখার জন্য মোবাইলে আসলে সব কিছু ক্লিয়ার আসে না, এই জন্য বলি যে আমরা কিন্তু মোবাইলে জয়েন করে দেখা যায় আর কি, ঠিক আছে? তো বেশিরভাগ টাইমে কি করতে হবে, আপনার কম্পিউটারটা অন করতে হবে, এই আর কি। আর আমাদের ক্লাসগুলো তো 10টা বা 10টার পরে শুরু হবে নাকি? এখন তো হচ্ছে তারাবির নামাজের পরেই শুরু করতে হবে এখন। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এছাড়া তো কোনো ইয়ে নাই, নাই। আর হচ্ছে যে আমাদের তো আর কয়েকটা রোজা হলে আলহামদুলিল্লাহ রোজা চলে যাবে। রোজা চলে গেলে তখন হচ্ছে নর্মাল টাইমে আবার আসবে, ঈশার নামাজের পরে আমরা ইনশাল্লাহ নর্মালি টাইমটা দিই 8:30 বা 8:45, ঠিক আছে? এই টাইম। আচ্ছা, টাকা পয়সার বিষয় নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ, কিছু মনে না করলে। জি বলতে পারেন, নো প্রবলেম। মানে ফাইনাল প্রাইস গুলো তাহলে আমরা মানে কত টাকা দিচ্ছি আমরা সবাই, বা কত টাকা নেবেন? এটা তো হচ্ছে যে বলে দিয়েছিলাম বা অলরেডি সবাই দেখলেন। তারপরে হচ্ছে যে আপনার এখানে নক দিলে এখান থেকে আরও 10% ডিসকাউন্টের বিষয়টা আমি হিডেন রাখতে চাইছিলাম, তো যেহেতু আপনি বললেন এই জন্য বলে দিলাম আর কি, ফ্ল্যাশ করে দিলাম। এবং এটা কালকের মধ্যেই নক দিতে হবে, ঠিক আছে? লাস্টে সব ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার 3400 টাকা ছিল, ওখান থেকে আরও 10% বাদ দিলে যা আসে ওটা বাদ দিয়ে আর কি কাউন্ট করা হবে। আর যদি প্রশ্ন থাকে আরো হচ্ছে যে আমি নাম্বার দিয়ে রাখছি। আচ্ছা হ্যাঁ ভাই, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেমন আমাদের দেশে আমরা একটা কোড ফলো করি, আবার দেখা যাচ্ছে মিডল ইস্ট বা অন্য কোনো কান্ট্রিতে তারা আবার হয়তো বা ভিন্ন কিছু ফলো করে। তো সেক্ষেত্রে আমরা কি এটা একটু দেখতে পারবো কিনা বা দেখাবে কিনা যে বাইরের কান্ট্রি গুলোতে আসলে তারা কিভাবে অ্যানালাইসিস করে বা তারা কোন কোড ব্যবহার করে এগুলো আর কি? এটা মানে আপনি যখন হচ্ছে একটা দেশের কোড নিয়ে আপনি যখন ইয়ে করবেন, কাজ শিখে যাবেন বা বুঝতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন অন্য কোডগুলো তখন দেখতে আপনার তেমন তখন আর মানে বেগ পেতে হবে না। তখন শুধু আপনি কোডগুলো দেখে আপনি মিলায়ে কাজ করবেন আর কি। সফটওয়্যার আপনি তো শিখেই গেলেন, ইট্যাপস, এটা আপনি যে কোনো দেশের কোড নিয়েই কাজ করেন না কেন, জাস্ট শুধু কোডগুলো স্টাডি করে ওই কোডগুলো ওখানে ইনপুট দিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা তো এমনই, তাই না? এখন হচ্ছে যে কেউ যদি বলে যে আমি আমেরিকার কোড শিখবো, শিখান না। কেউ যদি বলে সিঙ্গাপুরের কোড শিখবো, তাহলে কি সবগুলো কোড নিয়ে এসে শেখানো যাবে? সম্ভব না। সো দ্যাট আমাদের মডেলটা হলো বাংলাদেশ, বিএনবিসি। এসিআই মানে বাংলাদেশে কি কি অ্যাপ্লাই হয়, বিএনবিসি অ্যাপ্লাই হয়, এসিআই অ্যাপ্লাই হয়, এএসসি মানে এএসসিই অ্যাপ্লাই হয়। এগুলো নিয়ে আমরা হচ্ছে যে মানে আমাদের পোর্টফোলিও আর কি, এগুলোকে আমরা হচ্ছে হাইলাইট করব, ঠিক আছে? বলো, সমস্যা ক্লাস চলতেছে। আর বুঝতে পারছেন বিষয়টা? জি হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনার কাছে তখন এটা মানে ইজি হয়ে যাবে, ঠিক আছে? অন্য কোড যখন আপনি পেয়ে যাবেন তখন এগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে কি, ধরেন আমরা যদি ছোট ছোট যে বিল্ডিং গুলো হয়েছে, ধরেন 1 তলা 2 তলা 3 তলা, এগুলোর ক্ষেত্রে কি ইটিএফ ইউজ করা লাগে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি যখন আপনার একটা মাল্টি স্টোরি ধরেন 15 তলা বিল্ডিং এর ডিজাইন করতেছেন, এটারও যে ডিজাইন ক্রাইটেরিয়া ধরে আপনি একটা ডিজাইন করতেছেন, 2 তলা 3 তলা ডিজাইন করতে গেলেও ওই ক্রাইটেরিয়াগুলো মেনেই হচ্ছে ডিজাইন করতে হবে, ঠিক আছে? ওখানে বেশি ধরছেন, এখানে কম ধরতে হবে, এই তো ডিফারেন্স। না, এইগুলো কি আসলে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করা যায় না? এরকম হ্যান্ড ক্যালকুলেশন তো একটা সময় ছিল। কেন না, একটু ফ্র্যাঙ্কলি বলি, যেমন ধরেন গ্রাম এলাকায় যে বিল্ডিং গুলো
ডিজাইনে যে কাজগুলো নেওয়া হয় এরা তো আসলে ওইভাবে টাকা দিতে চায় না। ব্যাপারটা তো হচ্ছে সেই কি, ক্ষেত্রে একটা ইটিএফস এ কাজ করে যে একটা পারিশ্রমিক মানে সেই ক্ষেত্রে তো মানে ওই পারিশ্রমিকের তো আপনি তো এটা পাওয়া যায় বুঝতে না। পারছি আপনার কথা, বুঝতে পারছি। মানে আপনি শুরুতেই বুঝতে পারছি, আর বলতে হবে না। ব্যাপারটা জি হচ্ছে যে আপনার একটা সময় তো হ্যান্ড ক্যালকুলেশনই ছিল। আপনি জি হ্যান্ড ক্যালকুলেশনে করতে গেলে ওই ডিজাইনটা করতে গেলে 4 দিন 5 দিন 10 দিনও তো করাইতে পারে, ঠিক আছে? হুম, তো আপনার যখন কাছে সফটওয়্যার আছে তখন আপনি সফটওয়্যার ইউজ করবেন না হ্যান্ড ক্যালকুলেশনে যাবেন? আপনি নিজেই আচ্ছা চিন্তা করে দেখেন। জি আপনার সফটওয়্যারে আসবেন ইজি ভাবে, যেটা হয় আর কি। আপনি ধরেন আচ্ছা একটা খাতায় আপনার হচ্ছে যে যোগ ফল বিয়োগ ফল করতেছেন, কিন্তু ওই একই জিনিস মোবাইলে করতেছেন, কোনটাই কম সময় হুম লাগবে? হুম হুম ক্যালকুলেটর ইউজ করতেছেন। সো দ্যাট ওইরকম বিষয়টা আর কি। তো একটা সময় তো হ্যান্ড ক্যালকুলেশনই ছিল। ওই হ্যান্ড ক্যালকুলেশনটাকে আবার যখন এক্সেলে নেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে যে অটো সামেশন হচ্ছে, অটো রেজাল্ট হুম, আসতেছে, ঠিক আছে? তারপরে এটাকে আবার স্পেশালি করে কি করা হয়েছে, ইটাপসে নিয়ে আসা হয়েছে। আবার হলো ফাউন্ডেশনের যে ইয়েগুলো, কনসিডারেশনগুলো, ওইটাকে আবার হচ্ছে যে এই যে এসটিপে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু ডেভেলপ হয়েছে সফটওয়্যার, হুম, হুম, হুম। ঠিক আছে? তো স্যার হচ্ছে যে উনি আরো ভালো করে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? আপনার শর্ত একটাই, ধৈর্যের স্যারের সাথে। নামটা কি একটু বল, স্যারের নাম আর ইঞ্জিনিয়ার কোন জায়গায় মুস্তাফিজুর ওরা? স্যার, উনি হচ্ছে স্পেশালি স্ট্রাকচারের উপরেই হচ্ছে যে এমএসসি করছেন কুয়েট থেকে। আচ্ছা আচ্ছা, মুস্তাফিজুর রহমান না? মুস্তাফিজুর রহমান। তো উনি বলতে পারেন যে একটা অথেন্টিক সোর্স আর কি থেকে আচ্ছা আপনাদের আচ্ছা, একটা শেখার একটা সুযোগ আর কি যাক এটা। যেহেতু ভাই আমার কথা আমি বলি, যেহেতু আমরা নতুন, বিশেষ করে আমি এই ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে একদম শুরু থেকেই শুরু করি মানে যাতে আমরা টুকি নাকি সবই বুঝতে পারি। অবভিয়াসলি হ্যাঁ নো হ্যাঁ প্রবলেম, সেটা নিয়ে টেনশন করতে হবে না। একটা বিষয় কি যে উনি আসলে একটা অথেন্টিক একটা সোর্স আর কি বলা যায়। আচ্ছা হ্যাঁ, জি আসলে সেক্ষেত্রে অনেক প্ল্যাটফর্মে আপনারা হয়তো বা দেখছেন বা পাওয়া যায়, হুম কিন্তু হুম হচ্ছে যে দেখা যায় যে অনেক জায়গায় আছে ট্রেনার যিনি বা হচ্ছে যিনি মেন্টর, উনি দেখেন উনি একদম ফুলফিল না, উনি এক্সপিরিয়েন্স কম হুম আছে, হুম হয়তো বা ফ্রেশার বা হয়তো শিখছেন উনি কোথাও থেকে স্কিল ডেভেলপ হুম করেছেন, হুম বাট এক্সপিরিয়েন্স যেটা এটা কিন্তু অন্য একটা বিষয়, ঠিক আছে? হুম ওনাকে হুম হয়তো দেখেন কাস্টমাইজেশন একটা প্রশ্ন করবেন, উনি অ্যান্সার দিতে পারবে কিনা একটা ডাউট থাকে। কিন্তু ওনার কাছে এই যে যিনার সাথে আপনাদের ইন্টারফেয়ার হলো, উনি কিন্তু আসলে অনেক মাল্টি স্টোরেড প্রজেক্ট করেছেন অলরেডি, এবং অলরেডি মানে কাজের উপরই আছেন উনি। এইগুলো এটাই ওনার কাজ, ঠিক আছে? ইভেন উনি হচ্ছে যে যারা টপার আর কি তাদের সাথে কাজ করতেছেন। ইবনে সিনার যে অনেক বড় বড় প্রজেক্ট উনি করেছেন, ইবনে সিনার, এবং আরো ওনার ওই যে কিছু প্রজেক্ট কিন্তু দেখাইছে, আপনাদের দেখেছেন, খেয়াল করছেন কিনা? তো আর কারো কোনো প্রশ্ন আছে কি? যদি থাকে ইনশাল্লাহ শেয়ার করি, আর না থাকলে ইনশাল্লাহ আমরা মোটামুটি আমাদের ইয়ে ছিল টাইম 1 ঘন্টার মতো ছিল, 1 ঘন্টা আমরা অলরেডি চলে আচ্ছা আসছি ভাইয়া, প্রায়। আরেকটু বলতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হচ্ছে আপনার কোর্স শেষ হওয়ার পরেও কিছু আপনার প্রবলেম থাকতে পারে, ওগুলার জন্য কি এক্সট্রা ক্লাস নেওয়া পসিবল? এইটা উনি হ্যান্ডেল করবে, হ্যাঁ। এটা হচ্ছে যে ওই যে দেখা যায় যে কোনো ব্যাচে এরকম হয় যে ওই যে ইয়েগুলো করতেছে, মানে প্রজেক্টগুলো করতেছে, ঠিক আছে? তো রানিং ব্যাচের সাথে ওনাকে আবার অ্যাড করে দেওয়া হয় যে আপনি তাহলে ওই রানিং ব্যাচের সাথে ক্লাসগুলো করেন এবং ওই প্রজেক্টগুলো দেখান। এইভাবে কিন্তু একটা ওভারভিউ হয়, ঠিক আছে? সো দ্যাট এই আচ্ছা আচ্ছা, না সাপোর্টটা কিন্তু আমি পাবেন। বলছিলাম কি আপনার ধরেন কোর্স শেষে হ্যাঁ, কোর্স সবারই শেষে। কিছু স্পেসিফিক আপনার প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, ওগুলা এই আপনার প্রবলেমগুলোই তো সলভ করা হয়। এটা তো উনি উনি বলে গেছে, উনি বলে গেছে কিন্তু যে মানে ওই প্রবলেম গুলা কার সাথে আলাপ করবো, মানে আপনার সাথে না ওনার না সাথে? মানে ওনার সাথে, ওনার সাথে আচ্ছা, মানে ইন্টারফেস। তাহলে আপনার সাথে মানে কি আলাপ করবো, মানে কোন আমার বিষয়ে? সাথে আপনাদের ভর্তি সংক্রান্ত এবং ক্লাস টাইম এই বিষয়গুলো যদি থাকে সেইগুলো আমার সাথে আলাপ করবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছি তার সাথে তো আলাপ করব, হয়তো বা দেখা গেছে আপনাদের 20টা ক্লাস থাকলে 20টা ক্লাসের মধ্যে তো এত ডিটেইলস আলাপ করা যাবে না, যেগুলা ধরেন অনেক বড় ধরনের সমস্যা, ওগুলোর জন্য আমি বলছি যে এক্সট্রা 2-3টা কি ক্লাস নিবেন আপনাদের এক্সট্রা ক্লাস পক্ষ নিয়ে থেকে? আমাদের কোনো মাথা ব্যথা নাই। এক্সট্রা ক্লাস আমরা নিতে আমরা এগ্রি, নো প্রবলেম, না স্যার, ঠিক আছে? স্যার কি অ্যালাউ করবো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ক্লাস? হ্যাঁ, ওনাকে রিকোয়েস্ট করা মানে আছে আর কি, যে যদি এক্সট্রা ক্লাস লাগে উনি করাবে, সমস্যা নেই।
আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার দেখা গেছে অনেক সময় ক্লাসে অ্যাটেম্প করা যায় না আপনার, ওইটা কি রেকর্ডিং ক্লাস পাওয়া সম্ভব? আমরা প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করি, প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করি আমরা এবং সেটা দিয়ে দিই। ঠিক আছে, এটা নিয়ে কোনো আমাদের ইয়ে নেই। ঠিক আছে ভাই, তাহলে ভাইয়ের জি। নামটার জন্য কি? আমি ইঞ্জিনিয়ার রায়হান, আর স্যারের নাম আচ্ছা। ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর স্যার। কোন জায়গা থেকে লেখাপড়া করছেন আপনি? আমি আসলে আহ, আমি ডিপ্লোমা বেস ছিলাম আর কি। আচ্ছা, পরে হচ্ছে কোন জায়গা থেকে? ডিপ্লোমা ছিল হচ্ছে বগুড়া বিপিআই, আর হচ্ছে বিএসসি ছিল একটা ভার্সিটিতে। যাই হোক, তাহলে ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। আর ওকে, কারো কোনো আসসালাম। প্রশ্ন যদি থাকে তাহলে শেয়ার করতে পারি, আর যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা লিভ করতে চাচ্ছি। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।